আমার নাম সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন, জি। বয়স কত আপনার? আমার বয়স আমি সঠিক বলতে পারবো না, আনুমানিক আনুমানিক 38-39 তো হবে। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 98-তে আমার জন্ম ছেলের হয়েছে? জন্ম হয়েছে। 98 হয়ে গেলে 20 বছর বয়স। হ্যাঁ, তাই তো হয়। 20 বছর বয়স। উনি কি আপনার প্রথম ছেলে? জি, এই আমার একমাত্র একমাত্র সন্তান। ছেলে। হ্যাঁ। কত বছর বয়সে আপনার বিয়ে হয়েছিল মনে আছে? আমার বিয়ে হয়েছে তখন আমি 6 থেকে 7 উঠছি। 6 থেকে 7 উঠছেন, তার মানে আপনার বয়স তখন সর্বোচ্চ হলে 12 থেকে 13। হ্যাঁ। তো 13 আর 20 তাহলে কত হলো? 33। কিন্তু আপনি বানিয়ে দিয়েছেন হচ্ছে 48। আপনার বয়স বেশি না, 38-40 আপনার বয়স বেশি না, আসলে 35 থেকে 36 বছর সর্বোচ্চ যদি হয়। হ্যাঁ। ওকে, সাবিনা বেগম আজকে জীবন গল্প বলতে এসেছেন এবং তার সঙ্গে তার ছেলে আছে, 20 বছরের ছেলে। বলেন আপনি আপনার গল্প কি, আমরা শুনতে চাই। প্রথমে আমি কিবরিয়া ভাইকে সালাম জানাই। জি, আমি কিবরিয়া ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমার অনেক 5-6 বছরের আশা যে আমি একটা অনুষ্ঠানে আসব, বা আপনার যে অন্য চ্যানেলে অনুষ্ঠান করছেন সেটা আমি সবসময় রেগুলার শুনতাম। আচ্ছা কিন্তু আমি অনেক নাম্বার দিয়ে আমি দিছি, কিন্তু আমার ভাগ্য হয় নাই। আচ্ছা তো সেদিন এই গত সপ্তাহে আমি দেওয়ার পরে আমি পাইলাম, তো আমার ভাগ্য এখানে আসার ভাগ্য খুললো। তো আমার বাড়ি হচ্ছে বরিশালে, কাউইনা থানা। আর আমরা 10 ভাই বোন। বাবা মা নাই। বাবা কি করতেন? বাবা কৃষক ছিলেন। আমি 10 ভাই বোনের ছোট। তো আমার বাবা ছোটবেলায় মারা গেছে, আমার বাবার কথা মনে নেই। আচ্ছা। আর আমার মা ছিল, ওকে। আর ভাইয়েরা ছিল। তো ভাইয়েরা তো আমরা পিঠাপিঠি ভাই বোন, কেউ ইনকাম সোর্স ভালো ছিল না। আমার বাবার কিছু সম্পত্তি ছিল, এটুকুই যথেষ্ট। 10 ভাই বোনের মধ্যে আপনি ছোট সবার? হ্যাঁ, আমি সবার ছোট। আমি যখন 6 থেকে 7 উঠছি তখন আমার মেজো ভাইয়ের বউ, আমার ভাবি, তারই আত্মীয় আমার হাজবেন্ড। তো একদিন হঠাৎ করে আমার মাকে বলে যে ওকে বিয়ে দিলে ভালো ছেলে আছে। তো কোথায় ছেলে? আমারই ভাই ঢাকাতে বাড়ি টাড়ি আছে, এরকমের অবস্থা শান্তি ভালো। ও তো একটু চলাফেরা স্টাইলিস্ট করে, তাহলে ও ঢাকাতে মানাই থাকতে পারবে, ও ভালো হবে। ঢাকায় বাড়ি আছে এটা বলে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঢাকাতে বাড়ি আছে। তো এরপরে আমার ভাইয়েরা বলল যে ঠিক আছে, বিয়ে তো দিতে হবে, ঠিক আছে, যদি ভালো ছেলে হয় তাহলে দেখেন, আপনারও ননদ আর আমাদেরও বোন, তো ভালো হইলে দেখেন। আপনার যেহেতু আপনার জানাশোনা, আপনার মামাতো ভাই, তো আপনার চিনে পরিচয়। জি। বলছে হ্যাঁ ভালো, কিন্তু 2 ভাই আর 5 বোন, 1 বোন মারা গেছে, 4 বোন আছে, এ বড় ছেলে। আর বাবাও ভালো চাকরি করে, এয়ারপোর্টে চাকরি করে। তো এরপরে দেখাশোনা 1 সপ্তাহের ভিতরে আমাদের বিয়ে হয়। আচ্ছা। 1 সপ্তাহের ভিতরেই আমাকে এক শুক্রবার দেখতে যায়, পরের শুক্রবারে আমাকে বিয়ে হয়ে নিয়ে আসে, ঢাকাতেই নিয়ে আসে। তো যখন আমার বিয়ে হয়েছে তখন আমার মা ভালোই অনুষ্ঠান করে আমার মার সাধ্য সামর্থ্য যতটুকু হয়েছে দিছে। তো এদিকে আমার হাজবেন্ড কিছু করতো না, সে বেকার ছিল। আচ্ছা। তো আমাদের বিয়েটা হয়েছে এইভাবে যে আমার ননদের হাজবেন্ড এবং আমার ফুফাতো দেবর, তাকে দেখাইয়া বিয়েটা হয়েছে যে এই ছেলে আর এই কোম্পানিতে চাকরি করে। তখন চিত্রা একটা লোশন কোম্পানির ছিল, এখন আছে কিনা বলতে পারি না। তো বলছে এখানে চাকরি করে। তো আমার ভাইয়েরা যখন দেখতে আসছে, ছেলে দেখায় নাই, বলছে ও অফিসে চলে গেছে, ও তো নাই। তো এইভাবে ঘুরে ফিরে আইসা পড়ছে। তো আমার ভাবির উপরে ডিমেন্ড করিয়া যে তাহলে তার যখন মামাতো ভাই তো ভালো, আমার তো বাবা নাই, ভাইরাও অতটা ইয়া করে না। তো এভাবে করে বিয়ে হলো। তো এরপরে দেখি কি যে সে বেকার, সে কিছু করে না। ওই অফিসে যদি একজন ড্রাইভারের দরকার হয় তখন আর কি তারে আমার ওই ননদের হাজবেন্ড ডাকে। ওই অফিসে আমার ননদের হাজবেন্ড কাজ করে। তো সে ডাইকে নিত যখন আর কি লোকের দরকার হইতে এসটা। তো এইভাবে ঘোরাফেরা করে। তো আমার তো অতটা বয়স না, আমিও তো ছোট মানুষ। এরপরে এদের ফ্যামিলিও বড়, আর ঢাকা শহরে আইসা, আমি গ্রামের মেয়ে, ঢাকা শহরে আইসা আটকা পড়ে গেছি। আমার ভালো লাগতো না, আমি কান্নাকাটি করতাম। এরপরে আমাকে একবারে সে প্রথম থেকে 10 দিন পরে নিতে আয়, যে ঢাকা শহরে বিয়ে হয়েছে, এত দূরে সবাই যাব, একটা খরচের ব্যাপার স্যাপার, তো কয়েকদিন থাকুক, এরপরে নিতে আসি। তো আমার যখন নতুন অবস্থায় আমার কেমন জানি তাদের ভালো লাগতো না, এবং আমার হাজবেন্ডেরও
তার মা যেটা বলতো সেটাই, মার কথা মতো। হুম। তো আমি যে তার নতুন বউ, আমার সাথে যে কিভাবে একটা আচরণ করা, কিভাবে একটা ওটা তার ভিতরে নাই। আচ্ছা। তো আমি না তখনই দেশে যেয়ে খুব কান্নাকাটি করতাম, কিন্তু কাউকে কিছু বলতাম না। তো কান্নাকাটি করতাম যে আমার এত দূরে বিয়ে দিছে, কেমন জানি লোকটা, তো ভালো লাগে না আমার। তো আমার মা ওটা কেয়ার করতো যে আমি তো সবার ছোট, তাহলে আমি এত কান্নাকাটি কেন করি। আর আমার হাজবেন্ডকে দেখলে আমি ভয় পাইতাম। হ্যাঁ, তো এরপরে মা জিজ্ঞাসা করতো কি সমস্যা, আমি কই আমার না যাইতে ভাল লাগে না, কেমন জানি আমার ওইখানে থাকতে ভাল লাগে না। তো আমার ভাই বলে কি যে তো ছোট মানুষ, বিয়ে হয়ে গেছে, আর কোনোদিন তো তোমাকে ছাড়া থাকে না, এই জন্য ওর হয়তো থাকতে ভালো লাগে না। তো তুমি এই ব্যাপারে ওকে কিন্তু আশকারা দিও না। ছোট মানুষ, তুমি যদি এখানে থাকতে আশকারা দাও তাহলে আর শ্বশুর বাড়ি যাইতে চাইবে না। তো থাকতে থাকতে সয়ে যাবে, ঢাকা খোলামেলা থাকছে, গ্রামের বাড়ি খেলাধুলো করছে, এখন আটকা পড়ে গেছে, ওর ভালো লাগে না। তো এইভাবে করে মনে করেন 2-3 মাস থাকছি। 2-3 মাস থাকার পরে আবার আমি কান্নাকাটি করছি যাওয়ার জন্য, আমি মায়ের কাছে যাব, আমি এখানে থাকবো না। এবার আমার শ্বশুর আমাকে দিয়ে আসতো। শ্বশুর দিয়ে এসে আবার মনে করেন সপ্তাহ বা 15 দিন পরে আবার শ্বশুর গিয়া নিয়ে আসতো। আর আমার হাজবেন্ডের চলাফেরাটাও অতটা ভালো ছিল না, যে একটা স্ট্যান্ডার্ড ভাবে চলা, ঢাকা শহর, বাড়িঘর আছে এরকমের যে চলাফেরা, ওরকমের না। সে একটু উগ্রপন্থীর লোক, এই জন্য আমার তেমন একটা ভালো লাগতো না। আর মনে করেন চোখ দুটো লাল লাল, আমার দেখলে খুব ভয় লাগতো। তো এইভাবে মনে করেন 5-6 মাস হয়ে গেল। 5-6 মাস হওয়ার পরে আমি কনসেপ্ট হইলো আমার এই বাচ্চা পেটে। তো এখন না আমি শুধু কান্নাকাটি করি, আমার ভালো লাগে না, আমার শরীর খারাপ লাগে, আমার খাইতে ইচ্ছা করে না, আমার বমি আসে। এইভাবে করতে করতে, কান্নাকাটি করতে করতে, তো আমার শ্বশুর খবর দিল আমার বাইরে যে তাহলে আমি তো এখন যাইতে পারবো না, তো আপনার বোন থাকতে চায় না, আইসা নিয়ে যান, আবার গিয়া কয়দিন থাকুক, তারপরে আবার আমি গিয়ে নিয়ে আসবো। তো এইভাবে করে আমি অসুস্থ খাওয়া দাওয়া করতে পারি না। এরপরে আমার এক ননদ, মানে যেই ননদের হাজবেন্ডের ইয়াতে আমার বিয়ে হয়েছে, ওই ননদ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নেওয়ার পরে টেস্ট করার পরে বলছে আপনাদের সুখবর, কিন্তু আপনাদের যেহেতু আপনাদের ভাবি তো বাচ্চা মানুষ, কাজটা তো ঠিক হয় নাই। যাই হোক, এখন আপনারা সাবধানে থাকবেন, এর প্রতি যত্ন নেবেন। তো এই কথা শোনার পরে আমি কান্নাকাটি শুরু করে দিছি, আমি কিভাবে কি করব, এটা কেন হবে, এটা কিভাবে হবে, এভাবে আমি প্রশ্ন করি। তো এরপরে আমার ভাই আইসা আমাকে নিয়ে গেল দেশে যাওয়ার পরে মনে করেন আমার স্বামী বেকার, তেমন একটা আমাদের কেয়ার করে না। সে তার মায়ের কথা মতো চলে, তার যখন মন চায় সে ঘরে আসে, না মন চায় না আসে, সে বাইরে থাকে, এভাবে করে। মানে সে বিয়ের আগেও যেভাবে কইরা আসছে, তো বিয়ের পরেও সেটাই করতেছে। তাকে বিয়ে করছে যে সে ঘরে আসবে, সে কাজবাজ ঠিক মতো করবে, কিন্তু তার ভিতরে সেটা নাই। সে যে এখন একজন বাবা হতে যাচ্ছে, সে অনুভূতি তার নাই। তো সে আগে যেভাবে চলে আসছে ওভাবেই সে চলতেছে, তখনও কিছু করে না, কাজকর্ম করে না, তখনও সে কিছু করে না। তো এরপরে মনে করেন ওই যখন যেই কাজে কেউ ডাকে ওই কাজ করে, এমনি সে রেগুলারলি একটা চাকরি বাধা করা সেটা সে করে। ঢাকাতে কি বাড়ি ছিল? হ্যাঁ, ঢাকাতে বাড়িতে। কোথায় আছে? কোথায়? এয়ারপোর্টে। এয়ারপোর্টের কোথায়, কোন এলাকায়? এয়ারপোর্টে রেল লাইনের ওই পারে, মোল্লারটেক। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেন তো। এরপরে মনে করেন আমার শ্বশুর বিমানে চাকরি করে এয়ারপোর্টে। তো এরপরে তো বাচ্চা পেটে, এখন আমি অসুস্থ, দিনে দিনে আরো অসুস্থ হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে পারতেছি না। এরপরে আমার ভাইকে খবর দেওয়ার পরে আমার ভাই এসে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এরপর কয়দিন পরে ওর বাবা গেছে, ওর বাবা যাইয়ে 2-3 দিন থেকে ঠেকে চলে আসছে, আমি আর আসি নাই। তো আমার ভাবিরাও বলে যে ছোট মানুষ, দেখো তুমিও নাকি তেমন একটা কেয়ার করো না, তুমি এরকমের করো, আমরা তো জানি যে তুমি ভালো একটা চাকরি করো, কিন্তু এটা যাই না, আমরা তো বিয়ে দিছি। এখন তুমি স্বামী, তুমি যদি চাকরি না করো আর যদি কাজ বাজ না করো, তোমার যদি ইনকাম না থাকে, তাহলে সে বউয়ের মূল্যটা কেমন থাকে? হ্যাঁ, তো এদিকে মনে করেন আমার শাশুড়ি নাকি আমাকে পছন্দ করতো না। এটা মনে করেন আমার শাশুড়ি আর শ্বশুর দুইজনে মানে কইরা আমার শ্বশুর আমাকে পছন্দ করে নিছে, আর আমার শাশুড়ি চাইছিল তার বোনের মেয়ে আনতে তার ছেলের জন্য। তো
এখন আমি যেটা মনে করি হয়তো সেজন্য আমার স্বামী এরকমের করতো আমার সাথে, বা সে তার মায়ের কথা শুনতো, মা যেভাবে বলতো সেইভাবে চলতো। তো এরপরে তো আমি দেশে যাওয়ার পরে এভাবে করতে করতে আমার হাজবেন্ড 2-3 বার গেছে, যাইয়ে আসছে, আমি আর আসি নাই, আমি আসতে চাই না, কান্নাকাটি করি। এবার আমার মা বলে যে ঠিক আছে, বিয়ে তো আমি দিছি। আমার ভাইয়েরাও রাগারাগি করে, কেন যাবে না, কেন যাইতে চাবে না, এরকম রাগারাগি করে। তো আমার মা বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ছোট মানুষ, এখন যেহেতু বাচ্চা কাচ্চা হবে, থাক আমার কাছে। আর এই অবস্থায় তো মেয়েরা মায়ের কাছেই থাকে, তো আমার কাছেই থাক। যদি আল্লাহ ভালো করে, সুস্থ করে, তখন আস্তে ধীরে বুঝ হবে, তখন আরো একটু বয়স হবে, বাচ্চার মুখ যখন দেখবে তখন তার অন্য রকমের ফিলিংস হবে, সে এমনিতেই ঠিক হয়ে যাবে। সাইডেই শ্বশুর বাড়ি যাবে। তো এইভাবে করতে করতে মনে করেন আমার ছেলেটা হইলো। এর ভিতরে আমার স্বামী মনে করেন যে যাইতো, কিন্তু আমার জন্য একটা সে লাল সুতাও নিয়ে যাইতো না, সে সম্পূর্ণ তার মায়ের পরামর্শ। যখন যা দরকার হইতো, একটা খাবার জিনিসের দরকার হইলে আমার শ্বশুর সেটা বহন করতো। তো এইভাবে মনে করেন এখন বাচ্চা হয়েছে, বাচ্চা ওর যখন 11 দিন বয়স, তখন আমার দেশের বাড়িতে, আমার শ্বশুর বাড়ি বরিশাল কাশীপুর, তো ওখানে আমার এক চাচা শ্বশুর থাকতো, আর এমনি চাস্তো চাচা আশেপাশে। তো ওর 11 দিন যখন বয়স, তখন ওই বাড়ির আমার এক চাচা শ্বশুর মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার হাজবেন্ড গিয়া আমাকে নিয়ে আসে যে আমার কাকা মারা গেছে, এখন তো তোমার যাইতে হবে। তো আমার মা ভাবি এরা বললো যে ঠিক আছে যাও, তুমি কান্নাকাটি করো না, তোমার যদি ভালো না লাগে তুমি বলবা, আমরা গিয়ে নিয়ে আসবো, যেই যাও আচ্ছা, একজনে গিয়ে নিয়ে আসবে, তো তুমি কান্নাকাটি করবা না। আর তোমার শ্বশুর যেহেতু তোমার সাথে আছে, তোমার কিসের ভয়, কিসের চিন্তা, যা কিছু দরকার হয় সে না দেয় না দেখ, তুমি তার কাছে বলবা। তো আর এখন তো বাচ্চা হয়েছে, এখন সে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নাই, মানুষ একসময় এক রকমের থাকে না। তো এরপর মনে করেন সেই চাচা শ্বশুর দেশের বাড়ি গেলাম, যাওয়ার 2-3 দিন পর আমার হাজবেন্ডটি নিয়ে আসলো ঢাকাতে। ঢাকাতে নিয়ে আসলো, সেই একই আপনার বাচ্চার অবস্থা। তখন বয়স কত? মনে করেন 15 দিন হয়েছে। 15 দিন। নাম কি রাখলেন? ওই দিন নাম রাখা হয়েছে ওই সময়? হ্যাঁ, ওর জন্মের সাথে সাথে যখন আমার ভাইয়া ফোন কইরা বলছে, তারপরে ওর বাবা, ওর দাদা, ওর চাচাতো দাদা, তারা গেছে, তারাই নাম রাইখাছে। আমার দাদি, আমার শাশুড়ি নাকি ওর দাদি নাম রাখছে তানভীর হোসেন। তানভীর হোসেন, ওকে, হ্যাঁ, ঠিক আর আছে। আমার আম্মা রাখছে, ওর জন্ম হয়েছে রবিবার, এই জন্য ওর নাম রাখছে রবি। রবি, ঠিক আছে। তো আমার গেল, তারপর? আম্মা রাখছে রবি। জি, তারপর? এরপরে তো আসলাম, আসার পরে ওই সেই একই অবস্থা। এদিকে আমিও তো মনে করেন ছোট মানুষ, ঘুমাইতে পারি না, আমারও অশান্তি লাগে। আপনার তখন 13-14 বছর বয়স যখন আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এখন মনে করেন আমার আর সংসারের কাজও আমার করতে হয়। ওই যে আমার শাশুড়ি যে আমাকে পছন্দ করতো না, ওইটা তো আমি বুঝতাম না যে সে আমাকে পছন্দ করতো না। তা আমাকে আনার পরে আমার শ্বশুর বলছিল যে তো আমার আরো কয়টা মেয়ে, 4টা মেয়ে আছে, আর তুমি একটা মেয়ে, আমার মেয়েদের থেকে তোমার বয়স কম, তুমি হয়তো সম্পর্কে বড় ভাবি, কিন্তু তোমার বয়স কম, আমি সেটা মানি। আপনি ওখানে গিয়ে রান্না বান্না করে ঘর সংসার করতেন? হ্যাঁ। কতজন মানুষের রান্না বান্না করতে হতো ওখানে? মনে করেন আমার 4টা ননদ, হ্যাঁ, তারপর ননদের হাজবেন্ড, তারপরে বড় ননদের 2টা বাচ্চা, সব মিলে কতজন? শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড। এই সবগুলো মানুষের রান্না বান্না আপনার করতে হতো? হ্যাঁ, আমার করতে হতো। তখন 13-14 বছর বয়স, খেয়াল করবেন কিন্তু, বাচ্চা আছে একটা কোলে। হ্যাঁ, হ্যাঁ, তখন লাকড়ির চুলে রান্না করতে হতো। আচ্ছা। তো আমার জীবনে তো আমি মনে করেন দেশের বাড়ি থাকলেও আমি মায়ের ছোট, আবার ভাবিরা আছে, আমার তো কখনো কাজ করতে হতো না, আমি তো ঘুরতাম আর খাইতাম। জি। এরপরে মনে করেন যে ওই রান্না করতে হইতো, যে ওই যে কাঠের লাকড়ির চুলায় যে ভুসি গাদাইয়া রান্না করে না, যে গুড়ি দিয়া, কাঠের গুড়ি, ওগুলো তো আমি পারতাম না, তো ওগুলো আমার করতে হইতো। আমি কেন রান্না বসাইতো, আমার 5 ঘন্টা আমার রান্না হইতো না, চুলা জ্বলতো না, আমি চুলা ফুগাইতে ফুগাইতে লাল হয়ে যেতাম। বুঝতে পেরেছি। আপনি গেলেন, তারপর গিয়ে দেখলেন আপনার হাজবেন্ড আগের মতোই? হ্যাঁ হ্যাঁ, আগের মতোই। তো এখন মনে করেন এখন আমার বাচ্চার দুধেও হয় না, এখন বাচ্চার আলগা খাবার খাওয়াইতে হবে। এখন আমার স্বামী তো ইনকাম করে না, কি করবে? এরপরে সব দায়িত্ব আমার শ্বশুরেরই। তো আমার শ্বশুরও মাঝে মাঝে আমার স্বামীকে রাগ করতো যে এখন বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়ে শাদী করাইছি, এখনো আমি তোরেও পালমো, তোর বউ পালমো, বাচ্চাও পালমো, হ্যাঁ যা তুই ঘর থেকে বের হয়ে যা। এগুলো করতো আমার, হ্যাঁ শ্বশুর বলতো, এগুলো করতো আমার শাশুড়ির উপরে রাগ কইরা, যে তোকে ভালো বানানোর জন্য বিয়ে করছি, তোর মায়ের এগেনস্টে যাইয়া তোর মা যেটা চাইছে আমি সেটা করতে দেই নাই, তোর ভালোর জন্য।
হ্যাঁ, আর তুই এখনো সেইটাই করো। তা আমি অনেক কষ্ট করে মনে করেন যখন বাচ্চাকে আলগা খাবার খাওয়াইতাম, আমার শ্বশুর তখন মিলবিটা দুধ ছিল, হ্যাঁ, এক প্যাকেট এক পোয়া দুধ এনে দিলে আমার ননদরা সেটা হিসাব দিত যে এটা 2 দিন খাওয়াবেন। 1 পোয়া দুধ? 1 পোয়া দুধ ছোট বাচ্চাকে? হ্যাঁ, 2 দিন খাওয়াবেন। 1 পোয়া দুধ বেশি খাওয়ানো লাগে না, সুজি হয়। এরপর মনে করেন আমার স্বামীর কামাই না, সে ওই অবস্থায় চলতেছে যে তার যে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা চালাইতে হবে, তার ওরকমের কোনো ফিলিংস নাই। তার মা যেটা বলে, মা যদি বলে যে তুই এনে বসে থাক। আবার বিধি আপনার কাছে আবারও ফিরছি। এরপরে এভাবে চলতে চলতে তো বাচ্চার বছরখানে হইতেছে, তো বাচ্চার তো খাবার আরো বাড়তেছে, বড় হইতেছে, আরো বাড়তেছে, আমার বুকের দুধে হয় না। এরপর আমি কি করতাম, মাঝে মাঝে আমার মেজ ননদের আবার ছোট মেয়ে আছে, ওর বয়স তখন 6 মাস, 1 বছর হয়ে গেছে, আমি যে 6 মাসের পাইছি। তো ওই বাচ্চারা যে সুজি খাওয়াইতো, আমি মাঝে মাঝে ওই ওর সুজি যে খাওয়াইয়া বাচ্চা থাকতো ওগুলো আইনা পানি গরম করিয়া মিলাইয়া পাতলা করিয়া খাওয়াইতাম। আবার মাঝে মাঝে ভাত রান্না করিয়া ভাতের মার খাওয়াইতাম। এইভাবে করতে করতে মনে করেন সে ওই যে কোম্পানিতে মাঝে মাঝে গিয়ে চাকরি করতো, ওই কোম্পানি থেকে বিদেশে লোক নিবে। আচ্ছা, বিদেশে লোক নিবে, এখন সেও ইন্টারভিউ দিছে। আমার সেই ননদের হাজবেন্ড দেওয়াইছে যে তুই তোর ভালো ড্রাইভিং করতে পারো, তাহলে তুই ইন্টারভিউ দেখ। তো বিদেশে যখন পাঠায়, এখন সেই ইন্টারভিউ দিল, সে ড্রাইভিং এ পাশ করলো। পাশ করার পরে এখন সে বাহিরে যাবে, এখন তো টাকা পয়সার দরকার। এরপরে আমার মার কাছে গিয়া বলল যে আমি তো বেকার, কিছু করি না, তো আপনার মেয়ে তো কত কথাই শুনে, আমার মা বোনরা বলে, তো কিছু টাকা দিলে আমি বাহিরে যাব। এটা কাকে বললো? আমার মাকে। আচ্ছা। এরপরে আমার মা বলে যে তোমার কত টাকা লাগবে, যেহেতু তুমি কোম্পানি থেকে যাচ্ছ, তো খরচটা বেশি লাগার কথা না। হ্যাঁ, কোম্পানি বহন করবে, তো কি রকমের টাকা লাগবে? যে আমার ইয়া করতে, পাসপোর্ট টাসপোর্ট করতে লাগবে, আর কিছু কাপড় চোপড় নিতে লাগবে, হ্যাঁ, লাখানি টাকা হলে হবে। তো এরপরে আমার মা কি করলো, আমার মা জমি বিক্রি করে তার 1 লাখ টাকা দিল। আচ্ছা, সেই কত সালের দিকে এটা? 99 সনে। ওরে বাবা, ওই সময় 1 লক্ষ টাকা লাগবে? হ্যাঁ। কোন দেশে যাচ্ছে? কাতারে? না, তাহলে কুয়েতে। আচ্ছা। তো এরপরে আমার মা বলছে যে কতদিন লাগবে, যে এখন যেহেতু আমি ইন্টারভিউতে টিকছি, আমার তো ভিসা আইসা গেলে আমি চলে যাব, তো আমি 13 নম্বর সিরিয়ালে আছি, তো তোমার কত দিনে লাগবে? যেহেতু আমার এই পরিস্থিতি, আমার স্বামী কিছু করে না, আমার 1 পোয়া দুধ আমার সন্তানকে 2 দিন খাওয়াইতে হয়, তাহলে আমি কষ্টে আছি না, আরো তো কান্নাকাটি করি, থাকতে চাই না। এরপরে আমার মা বলে ঠিক আছে, তোমার ব্যবস্থা হয়ে যাবে, তুমি ওদিক দিয়ে ব্যবস্থা করো। আপনার বাবা বেঁচে নাই? না, আমার বাবা তো আমি বলতে গেলে দেখি নাই। হ্যাঁ। এরপরে আমার মা জমি বিক্রি করে, তারপরে আমার মামা একজন সৌদি ছিল বাহিরে, তার কাছ থেকে এভাবে করে 1 লাখ টাকা দিছে। ওকে, সে চলে গেছে কবে? বাচ্চার যেদিন 1 বছর বয়স, 18 তারিখে, সে অক্টোবরের 19 তারিখে সকালে তার ফ্লাইট, রাত্র 4টে উঠে সে চলে গেছে। এরপরে এখন আমার শাশুড়ি খুশি যে তার ছেলে নাই, এখন আমি একা। তো সে আমাকে অনেক নির্যাতন করত, কিন্তু আমার শাশুড়ি নিজে করত না, সে করাইতো তার যে মেয়েরা আছে না, নাতিরা আছে না, ওদেরকে দিয়া। যেমন মনে করেন রান্না করতে গেলে সেখানে হিসাব করতো, কোনখানে কতটুকু কি খরচ করছি, বা মাছ মাংসের টুকরাটা পর্যন্ত ননদরা গয়না দিত, হিসাব করে দিত কয়জন লোক, এভাবে করতো। খাবারের সময় আমি ঠিকমতো খাবার পাইতাম না, এভাবে করতো। তো এই কেয়ারটা আমার শ্বশুর করতো। অনেক সময় দেখা যেত আমার শ্বশুর খাইতে বসলে সে তার খাবারটা আমার জন্য রেখে দিত, আর মেয়েদেরকে বলতো যে দেখ, ও তো সারাদিন কষ্ট করে, তোরা তো কেউ ওই কাছে থাকোস না, তো খাবার সময় একটু খেয়াল করে খাইস, ওর জন্য একটু রাখিস। আমি তো জানি যে তোর মা ওরে ভালোবাসে না, তোর মা ওরে কেয়ার করে না। যাক, কারণ যখন তোর ভাই নাই, তারপরেও তোর ভাই থাকতেও কিছু হয় নাই, এখন তারপরেও তোরা অন্তত পক্ষে নাতিদের জন্য একটু ভালোবাসিস। হ্যাঁ, সে তোদের একজন বংশধর, সে তোদের বংশ প্রদীপ, যে এই একটা ছেলে। তো আমার শ্বশুর এভাবে কেয়ার করতো, কিন্তু আমার শাশুড়ির দিনের দিন
ওই অত্যাচারের মাত্রাটা বেড়েই যায়, কমে আর না। হুম এরপরে মনে করেন আমার স্বামী গেছে 2-1 মাসে, আর টাকা টুকা পাঠায় নাই, গেল। এরপরে টাকা টুকা পাঠাইলে তার বাবার নামে পাঠাইতো। আচ্ছা আর যাওয়ার সময় তার মা বইলে দিছে যে বউ যদি এখানে রাখতে চাও, বউ যদি এখানে থাকতে চায়, তাহলে আমি মা যেই কথা বলি সেই কথা কানে রেখে চললো, বউকে কখনো টাকা পয়সা দিব না, যা দরকার হয় আমি আছি, তোমার বাপ আছে। জি হ্যাঁ, তো কিবরিয়া ভাই আরেকটা কথা, যে বাচ্চা যখন হয়েছে বাবা তো সন্তানকে কিছু দিতে পারে। তো প্রথম ঈদ বাচ্চা হওয়ার পরে তো আমি বলি কি যে তোমার ছেলে, তুমি কি কিছু দিবা না ছেলেকে, ঈদ আসছে। এখন কিছু বলে না, কিছু না বলে তো আমি তো তারে জ্বালাই রয়েছি যে কালকে ঈদ, তুমি আমার ছেলের জন্য কিছু আনলা না যে, কেন? এখন আমাকে বলে কি, একটা নিঃশ্বাস ফেলায় বলে যে তুমি যা বলো, আমি যদি তোমার ছেলেকে কিছু আইনা দিই তা ঘরে অশান্তি হবে, শান্তি হবে না। আমি তো অশান্তিতে আছি, আমার আর শান্তি কোথায়? তোমার সন্তানকে তুমি দিলে অশান্তি হবে, এইটা কেমন কথা? এটা কি মানে বিদেশ যাওয়ার পরে? বিদেশে যাওয়ার আগে। আচ্ছা হ্যাঁ, যাওয়ার আগে। এরপরে সে একটা জামা নিয়ে আসছে, ওখানে কাছে মার্কেট, সন্ধ্যার পরে একটা জামা নিয়ে আসছে, যেমন কালকে সকালে ঈদ, আজকে সন্ধ্যার পরে একটা জামা নিয়ে আসছে। তারও মন চায় যে তার সন্তানকে একটু কিছু দেখ, কিন্তু মায়ের ভয়ে দিতে পারতেছে না। আচ্ছা, এখন ওই শার্টটা কিনে নিয়ে আসার পরে আমার শাশুড়ি দেখেই আইনা তার মায়ের হাতে দিছে, আম্মা আমি এইটা আনছি ওর জন্য, আমার ছেলের জন্য। তুই টাকা কোথায় পাইছো? তুই যে কাজ করো না, তুই টাকা কোথায় পাইছো? কার কাছ থেকে ধার করছো? ধার করে আনো আর যা করো, আমি কিন্তু দিতে পারবো না, আমার কাছে জানি কেউ আসে না, এইভাবে কথা। এখন আমারে বলে যে দেখছো, আমি কিন্তু কাজ করছি, রঙের কাজ করছি। সে তো এইখানে সেইখানে যখন যেটা পাইতো ওইটা করতো, যখন যে ডাকতো। যে আমি তখন জিজ্ঞাসা করছি যে আসলে আপনি টাকা কোথায় পেয়েছেন? কয় আমি কাজ কইরা রাখছি, একটা শার্ট আর কত টাকা, 100-150 টাকা। যাই হোক, এরপর আমার শ্বশুর বলে কি, মানে আমার শাশুড়ির জ্বালায় বলে তোর আনার দরকার কি ছিল, আমি আছি না, আমি তো আইনা দেবো, আমার একটা নাতি, আমি কি আইনা দেবো না? আমি তো আইনা দেবো, আমি তো আইনা দিছি, তোর আনার দরকার কি? তুই আইনা এখন বউরে এত কথা কেন শুনো? হ্যাঁ, সে আর কিছু বলে নাই। সে আমাকে বলে দেখো, এই আমার মায়ের কথাগুলো তোমার জন্য শুনছি, তুমি চিল্লাচিল্লি করছো বিদে আমি শার্টটা আইনা দিছি, দেখছো যে আমি শার্টটা আইনা, আমার সন্তান, আমি শার্টটা আইনা দিয়ে আমার কত অপরাধ হয়েছে। তো কিবরিয়া ভাই, এই যে বিয়ের যে 2-3 বছর হয়ে গেছে বা যতদিনই হোক বয়স, আমার স্বামী কিন্তু আমাকে একটা সুতাও কিনে দিত না। হ্যাঁ, এরপরে তো গেছে, এখন তার ভিসা আসছে, সে গেছে বাহিরে, সে কখনো আমাকে টাকা দিত না। তার মা যদি বলতো যে হ্যাঁ টাকা লাগবে, টাকা দাও, তাহলে টাকা দিত তার বাবার কাছে, তার বাবা আইনা তার মাকে দিত, তার মা যখন যা লাগতো যেতটুকু পরিমাণ তার কমে সময়টা ওভার করে কিনা দিত, এইভাবে চলতো। আর ওর দাদা মনে করেন মাঝে মাঝে চুপি চুপি দুধ টুধ আইনা দিত, তাদের দেখাইয়া দিত। সে বুঝতো যে এতে তো হয় না, যেভাবে আমার স্ত্রী মেয়েরা হিসাব করে, তো ও কোথায় যাবে, তো সে আইনা দিত। এভাবে করে মনে করেন ছেলে আস্তে আস্তে বড় হইল। সেই যে 99-তে গেছে, অক্টোবরের 19 তারিখে, সে 3 সালে আসছে। 3 সালে আসছে, সে ওইখানে গেছে আপনার ক্যাপিটিসিটি কোম্পানিতে। তো বেতন টেতন যা পাইতো সে নিজে চলতো, আর কিছু কিছু পাঠাইতো বাবার কাছে। আমার কোনো অ্যাকাউন্ট ছিল না, সে আজও পর্যন্ত কোনো অ্যাকাউন্ট আমার নামে করে নাই কখনো। তো ওই টাকা মায়ের কাছে পাঠাইতো। এদিকে মনে করেন আমার বাচ্চার বয়স 5-6 বছর হয়ে গেছে, সে ওই যে 3 সালে গেছে আর আসে নাই। 3 সালে গেছে, 3 সালে যখন আসছে, আসার পরে মনে করেন সে যেদিন আসছে তখন তো বাচ্চা ছোট, 2-2.5 বছরের। তখন ওই ওর ফুফাতো ভাই বোন ওর বাবাকে মামা ডাকতো, ও মামা ডাকতো। ওর যে বাবা, ও তো আর সেটা বুঝতো না। ওরে বললো ওই যে সবাই মামা ডাকে, ওই যে আপুরা ভাইয়ারা মামা ডাকে, আমারও মামা। ঠিক আছে, তুমি যদি মামা ডাকে ভালো মনে করো ডাকো, যখন বুঝবো তখন বাবা ডাকবা। এরপরে কি স্যার, আমার স্বামী 3 সালে আসরে আজানের পরে আসছে, সন্ধ্যার আগে আগে, মানে বিদেশ থেকে। হ্যাঁ। কত বছর পরে?
ওই যে 99-তে গেছে 4 বছর পর। আর 3 সালে আসছে। তো আসার পর ওই 3 সালে আর কি বাড়ি করতেছে, যে আমার স্বামীরও কিছু টাকা হয়েছে, আমার দেবরও বাহি থাকে, তারও টাকা আছে, আবার আমার শ্বশুর 2000 সালে পেনশন পাইছে, এই টাকা টাকা মিলাইয়া এখন বাড়ি করতেছে, যে ব্যাংকে থাকলে তো খরচ হইবে আস্তে আস্তে, তার সাথে বাড়ি করলে এটার ইনকাম দিয়েই চলা যাবে। তো এইভাবে 3 বাপুতে মিলে জিলা বাড়ি করতেছে। তখন ওর বাবা এসে 3 তলার ছাদ দিছে। তো যেদিন ভাই আসছে সেদিন সারা রাত্র আমার শাশুড়ি আমার স্বামীর আমার কাছে আসতে দেয় নাই, সে ছাদে রাখছে। বাড়ির কাজ চলতেছে, রড পাহারা দিতে, রড চুরি হয়ে যায় এই জন্য। তা আমি তো ছেলে নিয়ে ঘুম, আমি আর বুঝতাম না যে আমার শাশুড়ি যে আগেও চায় না যে আমাদের স্বামী স্ত্রীর মিল থাকুক বা আমরা ভালো একটা হ্যাপি জীবন যাপন করি, ওটা সে কখনো চায় নাই। ওই যে তার স্বামীর সাথে সে বলছে যে আমি শান্তিতে থাকতে দেব না, সে তার জিতটাই বহল। তা আমি তো আমার তো আর অত দূর বোঝার মতো বয়স হয় নাই, আমার তো অত দূর বোঝার ক্ষমতা নেই। তো এরপরে আমার যাক ভালো কথা, আমার শাশুড়ি যেটা বলে ওতেই আমি খুশি। কিন্তু এদিকে মনে করেন এত বড় সংসারে সম্পূর্ণ কাজ আমার করতে হয়। এর ভিতরে আমার শ্বশুর আমাকে হেল্প করে, মাঝে মাঝে সে থালাবাটি ধুইয়া দেয়, সে একটা কাজ কইরা দেয়, ঘরে দেখলো ময়লা সে নিজে ঝাড়ু দিয়ে দেয়। এইভাবে আমার শ্বশুর মারা গেছে, সে নাই। এরপরে মনে করেন আসলো, এখন রাতটা তো ওভাবে গেল, সে সারা রাত্র নিয়ে মা ভাই বোন মা সবাই গল্প করলো। আমি তো রাতের বেলা উঠে উঠে কিছুক্ষণ পর পর দেখি সে এখনো রুমে আসে নাই। ঠিক আছে, সে তার মায়ের সাথে গল্প করে করুক, আমি আমার ছেলে নিয়ে ঘুমাই আছি। তো এরপরে এখন দেখা যায় কি যে ওই দিনের বেলাও যে মনে করেন আমার হাজবেন্ড আমার কাছে আসলে যে তার একটা ভালো লাগা, ওই জিনিসটা আমার শাশুড়ি সহ্য হয় না। তখনই সে ডাকাডাকি শুরু করে দেয়, হ্যাঁ এই কাজটা কর ওই কাজটা কর, বোর কোনো কাজ নাই, রুমে যাইয়ে ঢুকছো, এই করছো সেই করছো। তো একদিন মনে করেন বিকালবেলা আমার নিজে কানে আমি শুইনা ফেলাইছি, আমার শ্বশুর আমার শাশুড়িকে বলে যে আচ্ছা তুমি কি এরকমের বয়সের ছিলা না, তুমি ছেলেটা এত 2-3 বছর পর বিদেশ থেকে আসছে, তুমি সারা রাত্র নিয়ে রাখলা ছাদে, এরপরে এখন একটু বউর কাছে আসতে দাও না, কথা বলতে দাও না, এটা কেমন? তোমার কি এই বয়সটা ছিল না? আপনার হাজবেন্ডই বা শুনতো কেন ওনার মার কথা? মা যা বলতো সেটাই শুনতো সবসময়? মা যেটা বলতো সেটাই শুনতো, আর সে তার খালাতো বোনকে পছন্দ করতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন মা বলতো যে ওই মেয়েই তোর জন্য আনবো, ওই মেয়েই তোর জন্য আনবো, যেভাবে এরে তারাই দিব, এরে রাখবো না। ও ওকে, হ্যাঁ এটা তোর বাপের পছন্দ, আমার পছন্দতে আমি তোরে বিয়া দিব, আমি ওই মেয়েই আনবো, আমার বোনের মেয়েই আনবো তোর জন্য। তো এইভাবে এই জন্য এইটা মনে করেন কিবরিয়া ভাই আমি অনেক পরে জানতে পারছি, ওকে, ওই যেই মেয়ে পছন্দ করতো ওই মেয়ের কাছ থেকে। ঠিক আছে, তারপর কি হলো? শ্বশুর বলল মনে করেন দিনের বেলা সে এরকমের করতো। এরপরে সে মায়ের সাথে রাগ কইরা আমার দেশের বাড়ি চলে যায়, আমাদের বাড়িতে মায়ের সাথে ঝগড়াঝাটি করে যে আমার মা কেন এমন করে, আমি এত বছর পর বিদেশ থেকে আসছি, আমার মা তো আমার বউয়ের সাথে মিশতেই দেয় না, কারণটা কি? সে আমি আমার বউয়ের পাশে বসলো আমার মায়ের জ্বালা হয়ে যায়, কেন এমন কেন করে? এসে রাগ করিয়া আমার মায়ের কাছে গেছে, যাইয়ে বলছে যে আম্মা এই ব্যাপার, আমি রাগ করে আসছি। মনে করেন বিদেশ থেকে আসার 3-4 দিন পরে। এরপরে সে সপ্তাহখানে আমাদের ওইখানে থাকছে, থাকার পরে সে আসছে তার মামাতো বোনের কাছে মোহাম্মদপুরে, এই মোহাম্মদপুরেই শ্যামলী বাড়ি আছে। তো ওখানে আসছে, আসার পরে আমার এই মামাতো ননদের কাছে নালিশ করছে যে এই ঘটনা আমার আম্মা এই করে। তো আমার এই ননদের হাজবেন্ডরে নিয়ে বাসা আসছে, বাসা আসার পরে আমার ননদের হাজবেন্ড জিজ্ঞাসা করে যে ফুপা মা আপনি এরকমের কেন করেন, আপনি আপনার পছন্দ হোক বা না হোক বউ তো আর দেখতে খারাপ না, বা আপনার এমন না যে ফুপায় গরিবের ঘরের মেয়ে টাইনে আনছে আপনার পছন্দ হয় নাই, এটা তো অপছন্দর কিছু না, আমরা তো দেখতেছি বউ বেশ ভালো, আপনার সংসারটা ম্যানেজ করে সে চলতে আছে, সে যদিও আপনার মেয়েদের থেকে বয়সে ছোট কিন্তু সম্পর্কে বড়, তারপরও গ্রামের মেয়ে চালু আছে, কাজ কাম সবই তো আপনার কইরা যাইতে আছে, তাহলে আপনি কেন এমন করেন? এইভাবে করতে করতে কিবরিয়া ভাই সে 2 মাসের ছুটি আনছিল, সে মায়ের জ্বালায় আর থাকতে না পাইরা সে মনে করেন 15 দিনের মাথায় আবার চলে গেছে, সে আর থাকে নাই, 15 দিনের মাথায় আবার চলে গেছে। যাওয়ার পরে যখন গেছে তখন আমারে বলছে কি যে যদি আমার মায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমি থাকতে পারো ছেলেকে নিয়ে তাহলে থাইকো, আর যদি না থাকতে পারো তাহলে তুমি চলে যাও।
এখন মনে করেন ওদিকে আমার বাবা নাই, আমার মা অসুস্থ, স্ট্রোক করে অসুস্থ হয়ে গেছে। তো আমার মায়ের সেবা কে করে? আর আমার ভাইরা আছে, সবাই বিয়ে শাদী করছে, সবাই সংসার আছে, সবারই মোটামুটি আয়। এখন আমি যে বাচ্চাটা নিয়ে যে বাবার বাড়ি যাই উঠবো, ওরকমের তো আমার টেক কেয়ার করার মতো আমার কেউ নাই, তাহলে আমি কোথায় যাব? আর এখানে যাই হোক আমার শ্বশুর তো আছে, আমার শ্বশুর আমার পাশে আছে, যাই হোক তার নাতির জন্য সেই দেখবে, আমার এত চিন্তা করার কিছু নাই। এইভাবে করে যে বলুন। যাওয়ার পরে মনে করেন এর ভিতরে সে আর আসে না বাংলাদেশে। এমনি মনে করেন টাকা পয়সা দেয়, ছেলের 5-6 বছর বয়স হয়ে যাইতেছে, ছেলে স্কুলে ভর্তি করে না। আমার শাশুড়ির কথা আছে সে সরকারি প্রাইমারিতে ভর্তি করবে। আর আমি বলি কি যে আপনার মেয়ের ঘরের নাতিরা তারা ভালো ভালো স্কুলে পড়ে, কলেজে পড়ে, তো আমার ছেলেটা কেন প্রাইমারিতে পড়বে? তার ঢাকা শহরে বাড়ি আছে, তার বাবা বিদেশে টাকা ইনকাম করতেছে, তো কেন সে প্রাইমারিতে পড়বে? তাকে একটু ভালো স্কুলে ভর্তি করা যায় না? আমি আমার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করব, আমি প্রাইমারিতে দেব না। এইভাবে করতে করতে মনে করেন ওর যখন 6 বছর বয়স তখন স্কুলে ভর্তি করে। এখন দেখে যে আশেপাশের মানুষও খারাপ বলে, ওর সাথে যত বাচ্চারা তাদের স্কুলে দেয়, ওকে স্কুলে দেওয়া হচ্ছে না। এরপরে ওকে সেই বাড়ির কাছেই কেজি স্কুলে দেয়, মোল্লারটাক স্কুল, ওই স্কুলে দেয়। দিলেও মনে করেন যে ওর বাবা যে টাকা পয়সা পাঠায়, ওর কোনো এক্সট্রা খরচ তারা দেয় না। স্কুলে মাস গেলে বেতন হইলে মনে করেন বেতনের বই দেখে তারা লেখা হিসাব করে তারা টাকা দেয়। এইভাবে করে, যাই হোক এইভাবে করতে 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 ওর বাবা তো ফোন দেয়, কথা বলে। হ্যাঁ, এর ভিতরে মনে করেন আগে তো চিঠির যুগ ছিল, ফোন টোন ছিল না, চিঠি দিতাম। তো ওই চিঠি দিলে তাদের কাছে চিঠি আসলে ওই চিঠি তারা পড়তো, তারপর আমাকে দিত যে চিঠিতে ছেলে কি লেখছে, আবার টাকা টোকা দিচ্ছে কিনা। এভাবে তারা পয়রা চিঠি দেখা তারপর আমাকে দিত। যদি প্রয়োজন মনে করতো যে হ্যাঁ চিঠিটা দিব, তার স্বামী দিছে, তাহলে দিত। আর যদি প্রয়োজন না মনে করতো তাহলে তারা আমাকে বলতো না যে চিঠি আসছে। তো আবার নেক্সট টাইমে যদি 1 মাস 2 মাস পর আবার চিঠি দিত, তখন চিঠিতে বলতো যে তোমাকে আমি গত মাসে চিঠি দিলাম, তুমি তো চিঠি রিপ্লাই করলা না কেন? তা আমি তো জানতাম না। আমি আবার চিঠি দিলে তখন বলতাম যে আমি তো কোনো চিঠি পাই নাই, আমি তোমার চিঠির জবাব কিভাবে দিব? তো এইভাবে করতে করতে আমাদের ঘরেও ফোন আসছে, ল্যান্ড ফোন। তো ল্যান্ড ফোনে কিবরিয়া ভাই এরা করতো কি যে আর এক রুমে আর একটা ফোন লাগাইতো। ও মানে আড়িপাত্র। হ্যাঁ, ফোন লাগাইতো। তো আমি না লজ্জায় কিছু বলতাম না। তো কেমন জানি ওই যে আমাদের ঘরেরই বাচ্চারা হইচই করতো, ওই শব্দ পাইতাম। তা আমি বলতাম কি, আচ্ছা আমি আপনি করে বলতাম, তো আপনি তো বিদেশে গেছেন সেই কত বছর হয়েছে আর আসেন না, তাহলে কি আপনি ওখানে বিয়ে টি করছেন নাকি? এই যে বাচ্চাদের হইচই শোনা যায়, তাহলে ওখানে আপনার বাচ্চারা আছে চেঁচামেচি করতেছে। তা হাইসা দিত, বলতো যা পাগল কি বলো? আমাকে হ্যাঁ এই যে বাচ্চাদের শব্দ হয়। না হয়তো তোমার ওখানে হয়তো ওরা মানে বাচ্চা শব্দটা আপনার ফোনে চলে আসতো, পাস হইতো, ওই যে পাশ থেকে আড়িপাতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এর ভিতরে একদিন আমি আর ওইটা বুঝতাম না, ওই বাচ্চাদের চেঁচামেচি ওইটাই শুনতাম, তারে প্রশ্ন করতাম, আমি আর কিছু বলতাম না। এরপরে আমার এক ভাগ্নি বলে যে মামি তুমি মামার সাথে কি বলো, আমার আম্মু খালামণিরা সব শোনে। কোথায় শোনে? কেন? ওই যে ওই রুমে ফোন আছে না, মামা ফোন দিলে আম্মু খালামণি আমরা সবাই শুনি তুমি কি বলো। ও ইটস ভেরি ব্যাড। তো এইভাবে করতো। তো এই কথা আমি শোনার পরে আমি আর কিছু বলতাম না। আবার ওই মেয়ে বলছে কি মামি আম্মুকে বললো না, তাহলে আমাকে মাইর দিবে। ঠিক আছে, বাচ্চা মানুষ বলছে, আমি তো জানতে পারলাম কথাটা। তো এরপরে ফোন দিলে আমি না কিছু বলতাম না, চুপ করে দাঁড়াই থাকতাম। তো বলতে কি ব্যাপার, কিছু কথা বলছো না যে? আমি বলছি কি বলবো আপনিই বলেন, আমি শুনি, আমার কিছু বলার নাই। তো এইভাবে করতে করতে হয়তো বা সে বুঝতে পারছে যে হয়তো কোনো সমস্যা, যে কোনো কথার জবাব দেয় না। সে বলে আমাকে বলতে, তার কিছু বলার নাই। আমি ওই যতদিন চিঠি দিতাম ওই চিঠিতে বলতাম, কিছু কিছু বলতাম যে এই সমস্যা, সব সময় তো মানুষ একরকমের থাকে না, তো চেঞ্জ হওয়া তো দরকার, ছেলের দিক তো কেয়ার করা উচিত। আমি আর কত কথা শুনবো? আমি আর তোমার ঘরের কাজের লোকের মতো কাজ আমি কতদিন করব? আমি তো তোমার স্ত্রী, আমার তো একটা সম্মান আছে, তোমার বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, আমি কেন এমন থাকবো? আমাকে তো তোমার এভাবে রাখা উচিত না। আমি চিঠিতে এইভাবে বলতাম, কিন্তু ফোনে আর কিছু বলতাম না। এরপরে যখন মোবাইলের যুগ আসলো, সে তো আর বাংলাদেশে আসে না। তো তার বাবা সবসময় বলতো যে তুমি আসো না কেন, আসো,
বিয়ে শাদী কইরা গেছো, একটা বাচ্চা আছে, বাচ্চাও তো দেখার দরকার আছে, বা বউ রাইখা গেছো, এভাবে কি মানুষ বিদেশে থাকে? আসো, আইসা বেড়াই যাও, ঘুরে যাও, ছেলেকে দেখা যাও। হ্যাঁ, এইভাবে বলতো। আর আমার শাশুড়ি ফোনে কথা বললে বলতো কি, তুই বাংলাদেশে আসবি না, তোর ওখানে কি কোনো কিছুর অভাব আছে? তুই বাংলাদেশে এসে কি করবি? তোর বাংলাদেশে আসার দরকার নাই, তোর বউ বাচ্চা ভালো আছে, আমি আছি না, তোর বাপে আছে না, তোর আসার দরকার নেই। তো এইভাবে করতে করতে সে 8-9 বছর হয়ে গেছে, সে বাংলাদেশে আসে না। 8-9 বছর? হ্যাঁ, যখনই আমি বলি কি ব্যাপার, তোমার ছেলে বড় হয়েছে, তো তুমি কবে আসবা বাংলাদেশে? তো এভাবে কি এক ছেলেই থাকবে? এটার কি কোনো ভরসা? দেখতে কি ইচ্ছা করে না? এটা কেমন জীবন? আমি এইভাবে বলতাম, বলতে হ্যাঁ আসবো আসবো, এই বছর না, আগামী বছর আসবো। আর যখন ওর মার সাথে ওর বাবা বলতো আসতে, কিন্তু ওর মা বলতো আসার দরকার নেই, আসবি না তুই, আমি তোরে বলছি তুই আসবি না। তার মানে এইভাবে থাকতে থাকতে বউ একসময় চলে যাবে, বউ থাকবে না। ও ওকে। আমার শাশুড়ির চিন্তাধারা এটা। হুম। তো আমার চিন্তা হয়েছে যে আমার তো ছেলে আছে, আমি আমার সন্তান ফেলাই কোথায় যাব? আর আমার বাবার বাড়ি তো বাবা মাও অসুস্থ, বাবা নাই, আমি কার কাছে যাব? ভাবিদের কথা কেন শুনবো? তার সাথে বরং স্বামীর বাড়ি আছি, ভালোই আছি, সবাই জানে আমি ঢাকা শহরে ভালোই আছি, কিন্তু আমার ফ্যামিলিগত কিভাবে আছি, আমার অন্তরে কতটা সুখ আছে, সেটা তো আমি অন্তর জানে আর আল্লাহ জানে। তো এইভাবে করতে করতে মনে করেন এই দেখে যে আমি ফোনে কথা বলতে পারি না, ফোনে কথা বলি না। এরপরে সে আমাকে একটা মোবাইল দিবে, মোবাইলের যুগ যখন আসছে। এরপরে এখন ওর মা বলে কি যে না, মোবাইল দিবি না, তুই মোবাইল দিবি আর তুই ওই ফোনে টাকা খরচ করে বললাগে হারা রাত দিন কথা বলবি, বললাগে কথা বলার দরকার নেই। কি কথা বলবি? ফোনে কথা বলো না। তখন সে বলে কি যে ও তো ফোনে কোনো কথাই বলে না, তাই আমি কি করবো? ওর সাথে তো আমার কথা বলতে ইচ্ছা করে, আমার ছেলের সাথে তো আমার কথা বলতে ইচ্ছা করে। এরপরে কি ভেবে আমাকে একটা ফোন দেয়, ওই যে কালো নোকিয়া মোবাইলগুলা যখন বের হয়েছিল, একটা ফোন সে পাঠায় দেয়, তার ওইখান থেকে একটা লোক আসে, সে ওই লোকের মাধ্যমে সিম টিম কিনা সে পাঠায় দেয়, ওকে কইরা দেয় যে আমার যে কিনতে না হয় বা ফোনটা অফ না থাকে, এভাবে কইরা। তো এভাবে করে মনে করেন আমি তখন মোবাইল চালানো বুঝি না। হ্যাঁ, তো ওই ফোনটা নিয়ে আমার ননদের মেয়ে ব্যবহার করতো। ওকে। ও ননদের মেয়ে ব্যবহার করতো, বা রাত বিরাত সবসময় ওর কাছেই ফোনটা থাকতো। ম্যাক্সিমাম ভাগে যদি ওর বাবা ফোন দিত তাহলে ফোনটা রিসিভ করতো ভাগ্নি। তো ওই ফোনে মনে করেন সে মেয়ে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সে মেয়ে আমার ফোনে কথা বলে বিভিন্ন রকমের ছেলেদের সাথে। তা আমি তো ওগুলা আমি মনে করি ও ভাগ্নে, ওর মোবাইল নাই, ঠিক আছে, আমার তো মোবাইলের প্রয়োজন হয় না, ওর মামা ফোন দিলে তো আমাকে দিবি। তো এরপর আমাকে একদিন বকাঝকা করে ওর বাবা যে ফোনটা দিছি আমি আমার প্রয়োজনে তোমার সাথে কথা বলার জন্য, যখনই আমি রাতের বেলা ফোন দেই তখনই আমি তোমার ফোন পাই ওয়েটিং, আর ফোন পাই ভাগ্নির কাছে, কেন? আমি বলছি যে দেখো আমি তো ফোন চালাইতে পারি না, আমি তো বুঝি না, আর ফোনটা তো ওর তো ফোন নাই, ও আমার ফোনটা ও ব্যবহার করে, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা তো নাই, ফোন দিলে তখন তো ওর কাছে থাকলে অবশ্যই আমাকে দিবে যে তুমি ফোন দিছো। তো ও ঘুমাইতো এক রুমে, আমি ঘুমাইতাম আর এক রুমে। এরপরে ওরা একদিন বলি কি যে লিসা, তোমার মামা এরকম আমার রাগারাগি করছে, ফোনটা যেহেতু তোমার কাছে থাকে, থাকুক ভালো কথা, তুমি এখন থেকে আমার কাছে ঘুমাইও, আমার কাছে ঘুমাইলে তো ফোনটা তো যখন তোমার মামা ফোন দেবে তখন নাইলে আমি কথা বললাম, আর সারাক্ষণ তোমার কাছে থাকলো, কোনো সমস্যা নেই। এরপরে ভাইয়া এখন তো ফোন দিলে ঠিকই ও আমার কাছে ঘুমায়, আমার সাথে কথা বলে, কিন্তু আমি তো টের পাই যে ওই মেয়ে কথা বলে। এখন আমার তো কিছু করার নাই, যেহেতু আমি আমার স্বামী তো আর আমার অতটা কেয়ারিং না, আমি তাদের বাধ্য স্বীকারোক্তি, আমি তাদের কথা মতো আমার চলতে হয়। জি, ভালো কথা। এরপরে মনে করেন আস্তে আস্তে আমার শ্বশুর এক সময় অসুস্থ হয়ে যায়, সে ক্যান্সারে আক্রান্ত হয়, তার 3-4 বার করে অপারেশন হয়। এরপরে সে এখন বলতে গেলে তাকে বলা হয় যে তোমার বাবা অসুস্থ, তুমি আসো, যে বাবাও রিকোয়েস্ট করে, কিন্তু সে আসে না, কিন্তু তার মা তাকে পারমিশন দিচ্ছে না যে সে আসবে। আমি বলি যে দেখো মইরা গেলে হয়তো আর কোনোদিন দেখবা না, হ্যাঁ অন্তত আইসা যাও, একবার আইসা গেলেও তো বাবারে দেখে গেলে, এরপরে মইরা গেলেও আফসোস থাকবে না, কিন্তু সে তো আফসোস করে, আসো। এদিকে ছেলেও মনে করেন 5 পাস করিয়া ফেলাইছে, 6-এ পড়ে। ওরে বাবা, সে তো বাবাকে দেখতে চায়। হ্যাঁ,
ছেলে তো মনে করেন ওই যে 2.5 বছর রাইখা গেছে ছেলে 3 সালে, ওই যে মা এরকম করছে দেখে 15 দিন থাইকা চলে গেছে, তখন তো বইলে গেছে আমি আর আসবো না, যদি পারি নিয়ে যাবো বউ বাচ্চা, না তার আসবো না। হ্যাঁ, এই অবস্থা। ঠিক আছে, ভালো কথা। এখন তারে ফোনের পর ফোন করা হয়, সে আসে না। না আসাতে আমাকে বলে কি যে এই তো আমি আগামী মাসের 15 তারিখ আসতেছি। আমি তো মহা খুশি, সবাই খুশি, আসতেছে, ভালো কথা। সে আসে না। না আসাতে ওদিন লাস্ট ডেট মনে করেন ডিসেম্বর মাসে, 11 সালের ডিসেম্বর মাস, তো আসার কথা, আসে নাই। এরপরে ওরে তার এক রুমের এক লোকের নাম্বার ছিল আমার কাছে, তার নাম্বার না পাইলে আমি ওই লোকের নাম্বারে কল দিতাম যে সে কোথায় আছে, কেন ফোন ধরে না, কেন ফোন দেয় না, টাকা পয়সা ঠিক মতো দেয় না, ছেলের বেতন দিতে হবে, এভাবে করে ওই লোকের মাধ্যমে মাঝে মাঝে যোগাযোগ করা হইতো। তো এখন হ্যাঁ ওর বাবার ফোনে ফোন দিতে আসি, কিন্তু ফোন বন্ধ। কি ব্যাপার, তাহলে সে আসার কথা বললো, সে কি কোনো পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হলো না কি হলো, একটা টেনশন না, যে তারিখ দেওয়া যে এই তারিখে সে আসতেছে। এরপরে সে আসতেছে না। এখন আমার ননদের হাজবেন্ড বলে কি যে আপনার কাছে কি অন্য কারোর নাম্বার আছে? আমি বলছি কি হ্যাঁ, তার এই রুমের একজন লোক আছে, তার নাম রশিদ, তার নাম্বার আছে। আমি তো মাঝে মাঝে তারে না পাইলে এই নাম্বারে কথা বলি, তার কাছে জিজ্ঞাসা করি, খোঁজ খবর নেই। এরপরে ঠিক আছে নাম্বারটা দেন। এই নাম্বারটা দিলাম সেই 12 সালে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা। সে এরপর আমার ননদের হাজবেন্ড ফোন দিল ওই লোকের কাছে ফোন দিল। তখন আমার হাজবেন্ড রুমেই আছে, একই রুমে আছে। ওই যে সে আসার কথা তারিখ দিছে, সে আসে নাই, তো না আসাতে এখন বকাঝকা করবে না, রাগ করবে না, এই জন্য সে আর ফোন ধরে নাই। ফোন না ধরাতে আমার ওই ননদের হাজবেন্ড বলল কি যে ওকে বললেন যে ওর বাবা মারা গেছে, ওর আর আসতে হবে না, ও যখন খুশি তখন জানি বাংলাদেশে আসে। ওকে। হ্যাঁ, এই কথা বলার পরে সে চিৎকার দিয়ে উঠছে যে সত্যি আমার বাবা মারা গেছে। এখন আমিও তো পাশে, তখন আমি বলি কি ওই শোনেন না, আপনার ভাই কিন্তু কাঁদতে আছে, অবশ্যই আপনার ভাই রুমে আছে। ওই লোকের জিজ্ঞাসা করে রশিদ ভাই আপনার কাছে কি ও আছে, মনির আছে? বলে হ্যাঁ আছে। আপনি না বললেন যে নাই? বলে এই যে মাত্র রুমে ঢুকছে, আপনি কথা বলতেছেন, এই কথা শুনে এসে রুমে ঢুকেই চিৎকার দিছে। বলে ঠিক আছে, ওকে বলেন, শান্ত হইতে বলেন যে ওর বাবা এখনো মুমূর্ষু অবস্থায় আছে, হয়তো বা ওর জন্য পরানরা অপেক্ষা করে, ওকে 2-1 দিনের ভিতর পাঠাই দেন। এরপরে মনে করেন তাকে ওই লোকটা তার টাকা টোকা দিয়া তাকে পাঠাই দিল। সে ফেব্রুয়ারি মাসে 17 তারিখ আসলো বাংলাদেশে 12 সালে। সে যে 3 সালে গেছে আর 12 সালে আসছে আইসা দেখছে তার বাবা খুবই মুমূর্ষু, মানে ক্যান্সার রোগী। তো 17 তারিখ আসলো, তা মার্চ মাসে 3 তারিখ তার বাবা মারা গেল। বাবা মারা গেল। এরপরে মনে করেন আমার জীবনের ঝড় শুরু হয়ে গেল। যে এখন আমার ননদরা আমাকে বলে যে তুই তো এতদিন তো শ্বশুরের আন্ডারে ছিলি, তোর শ্বশুর তোরে দেখছে, তোর শ্বশুর তোরে কেয়ার করছে, এখন তোরে কে দেখবে, এখন তুই কার কাছে থাকবি? এখন এইখানে তো স্বামীরও কিছু নাই, তোর শ্বশুরেরও কিছু নাই, এখন তুই চলে যা, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। এরপরে মনে করেন আমার স্বামী আমার পক্ষে আছে কিছুদিন। এরপরে তারা কি করলো, বলে কি যে তোর বউয়ের সাথে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক আছে, তো মোবাইলে অনেক কথা বলে। তাই এখন আমি বলি কি যে আমি তো সহজে কারোর সাথে কথা বলি না, আর এই ফোন দিয়ে তো আপনার মেয়েরা, আপনার নাতি কথা বলতো, আমি তোর কথা বলতাম না। ঠিক আছে, খুঁজে বের করেন যে আমার সাথে কার সাথে সম্পর্ক আর আমি কোথায় যাই। আমার ছেলে যে কিবরিয়া ভাই স্কুলে যাইতো, আমি কিন্তু স্কুলে যাইতাম না, কেন আমি মনে করেন সবসময় একটু পর্দায় থাকার চেষ্টা করতাম, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি সহজে বাইরে বের হইতাম না। যে আমার স্বামী নাই, আমার একজন একটা কথা বলতেই পারে, একজন একটা কথা বলে ফেলাইতে পারে, যেহেতু আমার ঘরের পরিস্থিতি ভালো না, আমার ঘরের মানুষই আমার পছন্দ করে না, ভালোবাসে না, তাহলে আমার তো সেইভাবে চলতে হবে। এইভাবে করতে করতে এখন মনে করেন আমার স্বামীরে এমন ভাবে করে লইছে। হ্যাঁ, এরপরে আমার স্বামী বলে কি ঠিক আছে মা, অনেক বছর তো একত্র ছিল, এখন তাইলে একটা কাজ করেন, ওরে আমার ছেলে নিয়ে একটা আলাদা রুম ছাইরা দেন, আমি যতটুকু পারবো দেব, যেমনি পারে ও চলবে ছেলে নিয়ে। এখন আমার শাশুড়ির কথা হচ্ছে যে না, আমি তো রাখবো না, আমি তো আগেই তোকে বলছি,
আর আগেই তার তার নাকি একটা প্ল্যান ছিল যে যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, এখন আমার বাচ্চাটা একটু বড় হোক, বড় হওয়ার পরে আমাকে তার ছেলের কাছ থেকে বিদায় করে দেবে। এরপরে মনে করেন এখন তো বিভিন্ন রকমের কথা, এখন আমি তো কথা জীবনেও শুনি নাই বা কি করব। এই এখন আমার স্বামী পারতেছে না আমার শাশুড়ির সাথে। এখন আমার স্বামী বলে কি, ঠিক আছে মা, তাহলে আমি তো বাড়িঘর করতে টাকা দিছি, তাহলে আমার কিছু টাকা দেন, আমি দেশের বাড়ি ঘর করে ওরে দেশের বাড়ি রাখি। না, তা হবেই না, তা হবে না, তাকে বিদায় করা চাই। এখন কি করলো, দেখে যে না আমার স্বামীও মোটামুটি আমার পক্ষে আছে। এরপরে আমি বলি কি, দেখো ছেলে তো বড় হয়েছে, এখন ছেলে তো আর অবুঝ না, হ্যাঁ ছেলেও বোঝে। তোমার ছেলেকে জিজ্ঞাসা করো বা তোমার যে আত্মীয় স্বজন আছে, আশেপাশের লোক আছে, হ্যাঁ তুমি তাদের সবার কাছ থেকে খোঁজ খবর নাও আমি কোথাও গেছি কিনা। এরপরে মনে করেন এখন কোনো কিছু না পাইয়া আমার এক বোন আছে সায়দাবাদ, মাঝে মাঝে আমার ননদদেরকে নিয়ে যাইতাম, আমার এই ছেলেকে নিয়ে যাইতাম। হ্যাঁ আমি একা কখনো যাইতাম না, বা বেশিরভাগই আমার শ্বশুর আমাকে দিয়ে আসতো, আর আবার সেই গিয়ে নিয়ে আসতো। এখন বলে কি যে ঠিক আছে, কোথাও কোনো ইয়া নাই, এর বোনের সাথে সম্পর্ক আছে, বোনের হাজবেন্ডের সাথে। আমার বোনের 2 মেয়ে কলেজে পড়ে, এখন আর এক বাচ্চা হয়েছে, এখন 3 বাচ্চা। তো এইভাবে করতে করতে কিভাবে যে কি হইলো, এরপরে আমার স্বামী বাহিরে চলে গেল। আমি আমি অসুস্থ, এই এত বাজে টেনশনে আমি অসুস্থ হয়ে গেছি। এখন আমার স্বামী আমাকে বলে কি, দেখো এত বছর আমার বাবা ছিল, বাবার ইয়াতে তুমি থাকতে পারছো, এখন যে পরিস্থিতি আমিও তো বাইরে চলে যাবো, তুমি এখানে থাকতে পারবা না। তার সাথে একটা কাজ করো, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, তুমি আপাতত কিছুদিন যাইয়া তোমার বাবার বাড়ি থাকো। আমার মাও নাই, মাও মারা গেছে এর ভিতরে 10 সালে। এখন আমি বলি কি, আমি এত বছর তোমাদের বাড়িতে থাকলাম, আর এখন আমি বাপের বাড়ি যাই থাকবো, ছেলে বড় হয়েছে, ছেলে স্কুলে পড়ে, ছেলে তখন 6-এ পড়ে, তখন এখন আমি কার কাছে গিয়ে থাকবো, আর ছেলের লেখাপড়া কি হবে। বলে কি, তো ছেলে থাকুক, তুমি যাও। এবার আমি বলি কি যে ঠিক আছে, আমাকে বলে কি যেহেতু তুমি অসুস্থ, তুমি দেশে যাই একটু ঘুরে ফিরে আসো, সুস্থ হয়ে যাবা। আমি কেছি কি ঠিক আছে, তাহলে আপনিও চলেন, আপনিও গিয়ে বেড়াই আসবেন, আর আমিও দেখি যদি সুস্থ হই, ঠিক আছে তাও থাক, ওর পরীক্ষা চলে। এখন আমাকে তারই বাড়ির এক ভাড়াটিয়া বলে কি যে তুমি কোথাও যাইও না, তোমার পিছনে বড় ষড়যন্ত্র চলে। আচ্ছা, হ্যাঁ। আমি কই, কেন আপা, কি ষড়যন্ত্র? বলে তুমি যদি এই বাড়ি থেকে বের হও, এই বাড়িতে আর উঠতে পারবে না, তোমার এই বাড়ি থেকে বিদায় দেওয়ার প্ল্যান চলতেছে। এখন এই কথা শোনার পরে আমি বলছি ঠিক আছে, আমি কোথাও যাব না, ছেলের পরীক্ষা, তো পরীক্ষা শেষ হয়ে নেক, তারপরে আমি ছেলেকে নিয়েই তোমাকে নিয়ে বেড়াইতে যাব। বলে আমার তো অত সময় নাই, আমি তো চলে যাব, তাই তুমি যাও এখন। আমি বলছি না, আমি যাইতে পারবো না। এরপরে মনে করেন তারা কি করছে কি জানি না, মনে করেন আমার একেবারে আমি এত অসুস্থ, মরার অবস্থা। এখন আমার ভাইদেরকে ফোন দেয়, আপনার বোন অসুস্থ, আপনার বোনকে আইসা নেন। তা আমার ছেলের কাছে টাকা নাই, ওর বাবা মারা গেছে, ও হঠাৎ আইসা পড়ছে, হ্যাঁ তো এখন কি করবে। এরপরে আমি যাই না যাওয়াতে মনে করেন এরকমের করতে করতে 1 মাস শেষ হয়ে যায়। সে যে ফেব্রুয়ারি মাসে 17 তারিখ আসছে, মার্চ মাসের 3 তারিখ তো তার বাবা মারা গেছে। এই মার্চ মাসটা সে ছিল তো এইভাবে গন্ডগোলের ভিতরে। এরপরে একদিন মার্চ মাসের লাস্ট তারিখে আমি আর সে শুয়ে আছি, আমার শাশুড়ি গিয়া বলে কি, এই ওঠ, আমার হাজবেন্ডকে বলে এই ওঠ। এখন বলে কি, কেন মা, কোথায় যাব? বলছে ওঠ, এদিকে গেছে অন্য রুমে ডাইকে নিয়ে, পাসপোর্টটা ছিল তার মায়ের হাতে। বলছে তুই এখন এয়ারপোর্ট যাইয়া পাসপোর্ট ওকে করে তুই কালকে সকালের ভিতর চলে যাবি, তুই থাকতে পারবি না। এরপরে সে ঠিকই মায়ের কথা মতো সে ওইটা ওকে কইরা আসে যে সে চলে যাবে। আমি আর জানি না, আমাকে কিছু বলে না। এপ্রিল মাসের 1 তারিখ গ্যাসের সমস্যা, সকালবেলা আমাকে বলে কি, তুমি একটু পোলাও রান্না করো। আমি কই কি, এখন তো গ্যাস নাই, তাহলে তুমি পোলাও খাবা, আরো আগে বলতা, এখন তো গ্যাস নাই, তাহলে একটা কাজ করি, দুপুর দিক দিয়ে তো গ্যাস আসবে, হ্যাঁ দুপুর দিক দিয়ে পোলাও রান্না করে তোমার খাওয়াবো। হ্যাঁ, বলে তুমি ওই সময় পাবা না, আমি তো তখন থাকলে তো আমি খাবো।
আমাকে থাকলে তো তুমি খাবো, মানে কোথায় যাচ্ছ? কয় যে আমি কিছুক্ষণ পরে চলে যাচ্ছি। এই এপ্রিলের 1 তারিখ। এখন আমি তো এটা শুই না, আমি কান্নাকাটি শুরু করে দিছি। আমি কই দেখো তোমার এই পরিস্থিতি, তোমার মা বোনরা এরকমের করে, তাহলে আমি ছেলেটা নিয়ে কি করব? আর না জানি আমার এরা মাইরেই ফেলাইবে, আমি থাকতে পারবো না। তাহলে তুমি আমার সাথে ওয়াদা করে যাও যে তুমি আবার কবে আসবা, তুমি কবে আসতেছো? এরপরে বলে কি আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমার ছেলে বড় হয়েছে, আমি তো বাবা মারা গেছে এই জন্য আসছি, তো আমার ওইখানের চাকরির মেয়াদ শেষ, তো আমার এমনি মনে করো এই বছরের জুন মাসে আমি আসতাম, হয়তো একেবারে আসতাম না, হয়তো ছুটিতে আসতাম, তো এখন আমি যাই, তো জুন মাসে আমি অবশ্যই আসবো। আমি বলছি না, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি এত বছরে আসো নাই, তোমার বাবাও এত রিকোয়েস্ট করছে, আমি এত রিকোয়েস্ট করছি, তুমি আসো নাই, এখন তুমি চলে গেলে, তোমার মা করে ইয়া, তোমার বোনরা করে ইয়া, তাহলে আমারও জানে রাখবে না, আমারও মাইরে ফেলাইবে, আমার ছেলেরও মাইরে ফেলাইবে, আর তুমি তো আর আসবাই না। এরপর আমার হাতে হাত দিয়ে বলে কি না, আমি তোমার সাথে ওয়াদা করছি, আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলের জন্য আমাকে আসতে হবে, আমি চলে আসব, আমি আমার ডেট শেষ জুন মাসে, আমি জুন মাসে ঠিক চলে আসবো। আমি বলছি ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। এরপর ঠিক ওই সময় ওর মা বলছে কি তুই যে এই যাও, তুই আর বাংলাদেশে আসবি না, এটা আমার লাস্ট কথা। আর ওই যে বাজে কথা বইলা টইলা মোবাইল নিয়ে গেছে। এখন আমার স্বামী কয় কি যে ঠিক আছে মা, আমি মোবাইল তোমার কাছে দিয়ে গেলাম, ও মোবাইলে কথা বলবে না। আর আমি জানি যে প্রায় সময় রাত জায়গা আমার সাথে কথা বলতো, আমিই কথা বলতাম। এখন তোমার যদি সমস্যা হয়, আর তুমি তো সেই শুরু থেকেই বলছো যে না ফোনে কথা বলা যাবে না, ফোন দিতে না করছো, এবং ঘরে যে ফোন, সেই ফোনেও তোমরা আমাকে কথা বলতে দিতা না, তাও তোমরা বাহির থেকে শুনতা। আমি একটা চিঠি দিলে সেই চিঠিটা তোমরা ওর কাছে পৌঁছাইতা না, সেটা তোমরা গোপন করতা। এরপরে মনে করেন সে আবার জুন মাসের 25 তারিখ সকালবেলা হঠাৎ আইসা পড়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, আইসা পড়ছে। আইসা বলে কি আমি তোমার সাথে ওয়াদা করছি না, দেখছো আমি আসছি। আমার মা আমাকে যতই বলুক যে আসবি না, আমার ছেলে এখন বড় হয়েছে, আমার সংসার দরকার আছে। আইসা পড়ছে কিবরে ভাই। আসার পরে মনে করেন কয়েকটা দিন সে ভালো ছিল, আমাদের সম্পর্কটা ভালো ছিল। এরপরে যে কি দিয়া কি হয়েছে আমি বলতে পারি না। এরপরে আমার শাশুড়ি আমাকে দেশে নিয়ে দিয়ে আসছে। দিয়ে আসার পরে আমার স্বামী বলে কি ঠিক আছে তুমি কিছুদিন থাকো, আমি তো আসি। এরপর 2 মাসের মধ্যে সে আবার আমাকে দেশে রাইখা, কোনো খোঁজখবর নাই, কোনো খোঁজখবর নেয় না। ছেলে এদিকে ওরে রাইখা দিছে, ওরে রাইখা আমাকে নিয়ে গেছে যে অসুস্থ, সে দেশের বাড়ি হাঁটাচলা করে সুস্থ হবে, মানে মিথ্যা বাহানা। এরপরে যাওয়ার পরে ছেলে রাইখা দিয়েছে। ছেলে রাইখা দেওয়ার পরে মনে করেন সন্ধ্যার পরে ওর যে ফুফাতো ভাই, ওকে বলে যে তোর মায়েরে তো বাড়িতে বের করছি, এবার তুইও যা, তুই যেদিক পরে সেদিক যা, তুই তোর মায়ের সাথে যাও নাই কেন? তো ওরে তো নেয় নাই। ওরে বলছে কি যে আমি ওকে বলছি বাবা তুমি থাকো, আমি কয়েকদিন পর আসবো, আমি তো দেখো অসুস্থ। তো অসুস্থটা কি ভাইয়া, আমার এদিকে ডায়াবেটিস ধরা পড়ছে, তো এই জন্য আমি খুব উইক, ক্লান্ত হয়ে গেছি। এরপরে দেশে থুয়ে শেষে কিছুদিন পরে আগস্টে না জানি অক্টোবরে আমার দেশে দিয়ে আসে। হ্যাঁ, আমার আবার জন্ডিজও হয়েছে। এইসব মিলে জিলে আমাকে দেশে দিয়ে আসে তার মায়ের সাথে নিয়ে। তারপরে দেশে দিয়ে আসার পরে আমাকে ডিসেম্বর মাসে সে চলে যায়। সে আমাকে যেদিন চলে যায় সেদিন আমাকে ফোন দিয়ে বলে কি যে আসসালাম তো সংসার করার জন্য, বাংলাদেশে আর থাকতে পারলাম না, আমি চলে গেলাম, তুমি ওখানেই থাকো। হ্যাঁ, এটা বললে চলে গেছে। আর তার কোনো খোঁজ খবর নাই, সে কোনো খোঁজ খবর নেয় না। আর কোনো ছেলেও আমার কাছে আছে। এদিকে আমার বড় ভাই ছিল, বড় ভাই মারা গেছে। বড় ভাইয়ের কাছে আমার শাশুড়ি ওর বাবারে বাহিরে পাঠাই দিয়া আমার শাশুড়ি বলে কি যে আমরা তো আপনার বোনকে আর নেব না, আপনার বোন আপনারা রাইখা দেন, আমার ছেলে বিদেশে চলে গেছে আর আসবে না। হ্যাঁ, এটা বলার পরে আমার ভাবি বলে কি ঠিক আছে যদি না নেন, যদি আপনাদের ছেলে আমার বোন নিয়ে সংসার না করে আমার ননদ দিয়ে, তাহলে তার আমরা জোর করে করাইতে পারবো না, তাহলে আপনাদের ছেলে আপনারা নিয়ে যান। বলে না, আমাদের ছেলেরও আমাদের দরকার নেই, ছেলেও ছেলের মার কাছে থাকুক। এইভাবে তো মনে করেন এতদিন গেছে, এখন আমি সবার সাথে যোগাযোগ করি, আমার সাথে কেউ যোগাযোগ করে না।
সবার ফোন দিলে ফোন কাইটা দেয়, বা তখন ঘরে টিএনটির লাইন আছে, ফোন দিলে ফোন ধরে না। এরপরে মনে করেন সে চলে যায়, এই কথা বলে, আর কোনো খোঁজ খবর নাই। আমার শাশুড়ি এই কথা বলে। হ্যাঁ, এবার ঠিক আছে, আমার ভাইরা বলে কি ঠিক আছে তুই তো অসুস্থ, ঠিক আছে থাক, দেখি ও আবার বাংলাদেশে আসুক, কবে আসে। এরপরে তারা বলে কি, আমার শাশুড়ি আমার বড় ভাইকে ফোন করে বলে কি যে আমার ছেলে তো আপনার বোনকে নিয়ে সংসার করবে না, আপনি আমার ছেলে ডিভোর্স দিয়ে দিয়েছে, আপনি আয়শা নিয়ে যান। তখন আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে তখন 6-এ প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, সে 12 সালে। ওকে। হ্যাঁ, এরপরে মনে করেন আমার ভাইকে এটা কি ধরনের কথা। এটা ফোন করে কে ফোন করে বলছে? আমার শাশুড়ি। শাশুড়ি ফোন করে বলছে? হ্যাঁ, ওর দাদি। ওকে। আর আমার স্বামী তো সেই ডিসেম্বর মাসের তারিখটা আমার মনে নাই, সে ফোন করে বলছে যে আসসালাম থাকতে, আর থাকতে পারলাম না মা বোনের জ্বালায়, তুমি ওভাবে থাকো আর আমি চলে গেলাম, আমার জীবনে সুখ নেই। এই কথা বলে সে মানে বাহিরে গিয়ে আমাকে ফোনটা দিছিল, বাংলাদেশে থেকে আর ফোন টোন দেয় নাই। তো এইভাবে গেছে, এইভাবে করতে করতে এখন আমি শুনি কি যে আমার শাশুড়ি আমার স্বামীকে বিয়ে করাবে, মেয়ে দেখতেছে। ডিভোর্সটা হয়ে গেছে? না, এর ভিতরে আমি কোনো কাগজপত্র কিছুই পাই নাই। আচ্ছা। তো আমার এদিকে আমার এক খালাতো ভাসুর আছে, এই মিরপুরে বাড়ি, সে একজন লয়ার। তার সাথে আমি কথা বলছি, প্রায় সময় কথা বলছি ভাইয়া এই ব্যাপার, এখন আমি কি করতে পারি? বলছে দেখো, তোমার শ্বশুর পছন্দ করে আনছে, সে তো মারা গেছে, আর যেহেতু তোমার শাশুড়ি, এখন বাড়িটা হয়েছে তোমার শাশুড়ির, ঢাকার এই বাড়িটা আমার শাশুড়ির, এখন তোমার শাশুড়ি তোমাকে পছন্দ করে না, আর আমরা জানি যে আগেও তোমাকে পছন্দ করতো না, এখন তোমার উপরে অত্যাচারের মাত্রাটা খুবই বাইরে গেছে, এখন তোমার স্বামীও নাই, তুমি এখানে এসে কি করবা? হ্যাঁ, তার সাথে থাকো, দেখো ও কবে আসে বাংলাদেশে, ও আসলে তুমি আসতে পারো, কিন্তু এখন তোমার স্বামীও নাই, শ্বশুরও নাই, তুমি কার আশ্বাসে আসবা? কিন্তু সে তোমাকে রাখতে চায় না, তার ঘরে সে তোমাকে থাকতে দিবে না। ও এর ভিতরে একটা জটিল কথা রেখে গেছি ভাইয়া। কথা হয়েছে, আমার শাশুড়ি আমার সাথে একে তো আমাকে পছন্দ করতো না, ঠিক আছে, আরো মনে করেন আমার যে কয়েকটা ননদ আছে বড় বড়, হ্যাঁ, ওরা না মনে করেন বিভিন্ন রকমের ছেলেদের ঘরে আইনা আড্ডা দিত, তো ওগুলো আমি পছন্দ করতাম না, তাই আমার রুমে পর্যন্ত নিয়ে যাইতো। তো আমি একদিন আমার ননদদেরকে বলি কি যে দেখো, তোমরা যাই যা করো ওই ড্রয়িং রুমে, অন্য রুমে করো, কিন্তু আমরা এই পরিবেশে বড় হই নাই, আর এগুলো আমার ভাল লাগে না, আমার বিছানায় কেউ আইসো না। আর শাশুড়িকে বলছি কি যে আম্মা, এগুলো তো আপনার মেয়ে, এদেরকে বিয়ে দিতে হবে, আর ওরা যা করে এগুলো আবার আমার শ্বশুর পছন্দ করতো না। কি রে ভাই, সত্যি কথা বলি, এখানে বসে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। তো এই কাজটা করতো গিয়ে আপনার এক স্কুলের যে ব্যাচেলার স্যাররা আছে না, ব্যাচেলার ভাড়া দিত, দোতলায় ব্যাচেলার ভাড়া দিত। তো রাতের বেলা তারা টিভি ছাইরা, টিভি ড্রয়িং রুম আছে না, ওই রুমে বসে আড্ডা গল্প গুজব করতো। পরে মনে করেন তো এখন ওই ভাসুরের সাথে আমি এইভাবে আলাপ করছি, আলাপ করার পরে মনে করেন ভাসুর আমাকে এইভাবে বললো। এগুলো কি ডিভোর্সের পরের ঘটনা, ডিভোর্সের আগের ঘটনা? না, আমি তো ডিভোর্স পাই নাই, এই ব্যাপারে তখন ডিভোর্স হয়ে গেছে অলরেডি? আমি তো জানি না, আজও পাই নাই ভাই। মানে এই ঘটনার পরেও আপনি এগুলো কন্টিনিউ করে গেছেন? ডিভোর্স আপনাকে জানাইছে আপনার ভাইকে? তো আপনার ভাই আপনাকে বলেনি যে এটা করেছে? না, ভাই বলছে যে তো শাশুড়ি এই কথা বলছে, সে অন্য লোক দিয়ে আর কি, ওই যে যারা রায়বাড়ি করছে না, সেই রাইবারদের মাধ্যমে যে তাদেরকে বলেন আইসা বুঝা নিতে কাবিনের টাকা টোকা। আচ্ছা, তো আপনি কি করলেন এরপরে? তো এরপরে মনে করেন এখন আমি ওই উকিলের সাথে কথা বললাম, আমার ভাসুরের সাথে। সে বলছে যে দেখো, আপনার ভাসুর আপনার উকিল? আমার উকিল না, আমার এক খালাতো ভাসুর উকিল। ওকে, আচ্ছা, তারপর? মানে তার সাথে আমি আলাপ করছি এই কথা শোনার পরে যে ভাইয়া এরকমের শুনি, বলে তুমি লোকমুখে কথা শুনবা কেন? এটা তো যদি তারা এই কাজটা করে থাকে তাহলে তো সেটা তোমার কাছে যাবে। হ্যাঁ, তুমি যাইলে পরে তুমি কিছু বলতে পারো, কিছু করতে পারো, সেটা তুমি অ্যাকসেপ্ট করলে করতে পারো, না করলে না করতে পারো, কিন্তু তুমি লোক মুখের কথা কেন শুনবা? হ্যাঁ, এটা হইতে পারে না, এটা কেন হবে? এরপরে আমি বলছি তাহলে এখন আমি কি করতে পারি? বলে দেখো, তুমি ধৈর্য ধরো, তুমি এত বছর শ্বশুর বাড়ি স্বামী ছাড়া ছিল না, এখনো তুমি থাকো, যেহেতু বাপের বাড়ি দিয়ে আসছে, থাকো, ভাই বেড়াদাররা তোর ফালাই দিবে না, থাকো, দেখো ও কবে আসে, তখন তুমি আইসো। এখন যেহেতু তোমার শাশুড়ির বাড়ি, এটা তোমার স্বামীরও বাড়ি না, শ্বশুরেরও বাড়ি না,
এখন যেহেতু তোমার এখানে অ্যাকসেপ্ট করতেছে না, সে পছন্দ করে না, আগেও করে না, এখনো করে না, তো এখন তুমি এখানে এসে কি করবা? যাক তুমি ওখানে থাকো। এই আমার ওই ভাসুর বলল যে এটা তো তুমি পাও না, তুমি লোকমুখের কথা কেন শুনবা? এটা তো যদি সত্যিকারে হয়ে থাকে তুমি তো এটা পাবা, তোমার কাছে যাবে, পিয়ন নিয়ে যাবে। হ্যাঁ, যাক ভালো কথা। এরপরে সে 15 সালে আসছে, আমার স্বামী 15 সালে আসছে, সেই 12 সালে যাইয়া আবার 15 সালে আসছে। আসার পরে আমি মনে করেন লোকের কাছে শুই না, আমি ছেলেকে নিয়ে আয়সা পড়ছি। আয়সা শুনি কি যে সে যেদিন আসছে তার পরের দিনে আমার শাশুড়ি তাকে লুকাইছে, মানে আমি জানি আসলে না পাই বা বাড়িতে না উঠতে পারি, এই জন্য সে কুয়াকাটা তার বোন আছে, বোনদের বাড়ি পাঠাই দিছে। আচ্ছা, লুকানোর পরে কি হয়েছে? এরপরে আমি মনে করেন তাদেরই আত্মীয় স্বজনরা আমারে ফোন করে বলছে যে ও তো আসছে, ও এরকমের এইখানে আছে, তো যেহেতু তুমি ঢাকাতে যাইতে নিয়েও শুনলা যে নাই, তো তুমি তোমার স্বামীর কাছে যাইতে পারো, গিয়ে দেখো যে কি বলে। এরপরে আমারে তারা ঠিকানা দিল, যাদের বাড়ি আছে তারই ভাই আমারে ঠিকানা দিল যে ভাবি তোমার তো ছেলে বড় হয়েছে, তোমার ভয় কি, তুমি ছেলে নিয়ে যাও ভাইয়ার মুখোমুখি হও, কি বলে সেটা বলুন। এরপরে ভাই আমি সেই কুয়াকাটা আমার এই ছেলে নিয়ে গেলাম। যাই দেখি কি যে সে শোয়া, সে ওইখানের এক আর্মিতে আগে চাকরি করতো, সে রিটায়ার্ড, ওই এক বুড়া আঙ্কেলকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আঙ্কেল জিজ্ঞাসা করলো যে তুমি কি এই মহিলাকে চিনো, তুমি কোথা থেকে আসছো? কয় আমার বাড়ি ঢাকা। বলে তাহলে তুমি কি এই ছেলেটা এই মহিলা চিনো? কয় হ্যাঁ। কারা কারা? কয় আমার স্ত্রী সন্তান। আমার স্ত্রী সন্তান? কয় তোমার স্ত্রী সন্তান শিওর? কয় হ্যাঁ। কয় তাইলে তুমি স্ত্রী সন্তান তোমাকে খুঁজতে আসছে কেন, তুমি এখানে কেন? বলে আমি খালার বাসায় বেড়াইতে আসছি। হ্যাঁ, বলছে বেড়াইতে আসছো, তাহলে তোমার স্ত্রী সন্তান তোমাকে খোঁজে কেন? তা স্ত্রী সন্তান কোথায় থাকে? বলে সে তার বাবার বাড়ি থাকে। বলে তুমি কোথায় থাকো? বলে আমি তো বিদেশি ছিলাম, আমি আসছি, আমি আয়শা খালার বাড়িতে আসছি, খালা তো ভাইয়ের বাড়িতে আসছি, বেড়াইতে আসছি। বেড়াইতে আসছো, বউয়ের সাথে যোগাযোগ করো নাই? বলে যে না, আমার মা নিষেধ করছে। এটা কি মা ভক্তি নাকি কি বলবো এটাকে জানি না, মানে স্টুপিডিটির একটা সীমা থাকা উচিত। হ্যাঁ বলেন তারপর। এরপরে মনে করেন লুকাইয়া এরপরে ওইখানের লোকজন, ওই আর্মির যে ওই কাকা মনে করেন আরো লোকজন ডাকছে, বা ওই যে খালাতো ভাইয়ের বাসায় গেছে, মানে হেরা ভাই বোনা, ওরা ভাই বোনেরা সবাই বসছে। বসার পরে বলছে যে তুই এইভাবে লুকোচুরি কেন করো, তুই কি বউ রাখবি না রাখবি না? বলে কি যে না, আমি তো আমার মায় তো আমার বিয়ে করাইবে, আমি তো এরে নিয়ে বাসায় উঠতে পারবো না, আমার মায় এরে নিয়ে বাসায় উঠতে দেবে না। তাহলে তুই কি করবি? ওই আর্মি কাকা জিগে তাহলে তুমি কি করবা? তুমি কি এই বউ নেবা না কি আমরা পুলিশ খবর দেব তোমাকে? এখন বলে কি না না কাকা, আমি নেব, আমি আমার স্ত্রী সন্তান নেব। এই কইয়া ঠিক আছে, মিল টিল হয়ে গেছে। সেই বিকালবেলা তখন আর কি ওর মায়ের ফোন দিছে, ওই কাকাই ওর বাবার নাম্বার দিয়ে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওর মা ওর দাদি বলে কি যে ও যদি ওই বউ নিয়ে আসে আমি আমার ঘরে উঠতে দেব না। আমি ও বউ আগেও মানি না, এখনো মানি না, এখন তো মানার কোনো প্রশ্নই আসে না। আমি তো বউ বের করেই দিছি বাড়ি থেকে, আমি কি বাড়িতে উঠানোর জন্য বের করছি? আমি তো বের করার জন্যই বের করছি। আমি মানি না, আমি আমার ছেলেকে আমার পছন্দ মতো বিয়ে করাবো। এরপরে তারা জিজ্ঞাসা করলো যে তোমার মা তো এটা বললো, এখন এটা তো তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা কি করলো ওটা তো দেখার দরকার নাই, তোমারটা তোমাকে বুঝে নিতে হবে। বলছে হ্যাঁ, আমি স্ত্রীর সন্তান নিয়ে ঢাকাতে যাব। ঠিক আছে, ভালো কথা। এরপরে তারে শিখাইয়া দিল না কি করলো, সে সন্ধ্যার পরে সারাদিন এই ছেলে নিয়ে ঘুরলো, আমার সাথে কথা বললো, কথা বলার পরে সে সন্ধ্যার পরে ওখান থেকে পালাই আইসা পড়ে। আমাকে আমার ছেলেকে রাইখা ওখান থেকে তার ওই খালাতো ভাইয়ের বাসা থেকে পালাই আইসা পড়ে। এখন তারে ফোন দেয়, তার ফোন বন্ধ। সে পালাইয়া আইসা কোথায় আসে, তার আমতলি, আবার তার বোনের শ্বশুর বাড়ি আছে ওখানে।
এরপরে আবার আমি খুঁজতে 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 সেই 15 সালে কোরবানির সময় আমি খুঁজতে খুঁজতে ছেলে নিয়ে আবার তার কাছে গেছি যে কিভাবে আমি চাইছি যে আমার এত বছরের সংসার, আমার ছেলেটা বড় হয়ে যায়, আমার সংসারটা ঠিক থাকুক, আমার ছেলেটার মান সম্মান ঠিক থাকুক, সে সমাজে মাথা বড় হয়ে সে বাঁচুক, সে ভালো একটা স্কুল কলেজে লেখাপড়া করুক। এই আমি তাকে নিয়ে আসলাম, সে আমাদের সাথে আসলো, আয়সা সপ্তাহখানে ছিল। আমার বোনের বাসায় বেড়াইছি তাকে নিয়ে। এরপরে আমি হেদের বাড়িতে গেছি। হেদের বাড়িতে যাওয়ার পরে হ্যার মা আমার চাচি শাশুড়ির ফোন দিয়ে বলে যে ওরা জিজ্ঞাসা করেন যে ও কি আমার সম্পত্তি চায় না ওর স্ত্রী সন্তান চায়। ও যদি আর স্ত্রী সন্তান গ্রহণ করে তাইলে আমি ওকে আমার সম্পত্তির এক কানা করিও দেব না। এরপরে সে রাতের বেলা এক জায়গায় শুই, ছেলে নিয়ে শোয়, আমি শুই। এটা কি মানে আপনার শ্বশুর বাড়িতেই আপনারা একসঙ্গে থাকছিলেন আলাদা আলাদা করে? হ্যাঁ, শ্বশুর বাড়ি বরিশালে, কাশীপুর। এরপরে সে ফজরের আজান দেয়, তখন আমাকে বলে কি তানভীর মা ওঠো, নামাজ পড়বো না? আমি বলছি হ্যাঁ নামাজ পড়বো। এই কথাটা বললে সে খিবরে ভাই সে যে বাইরে নামে আর সে ঘরে ফিরে না। এরপর সে পালাইয়া ডাকাতে আইসা পড়ে, আমাকে আমার ছেলেকে ওখানে রেখে। এখন আমার চাচি শাশুড়ি বলে কি আমার সেই চাচা শ্বশুর বাহিরে থাকে থাইল্যান্ডে। এখন আমার চাচি শাশুড়ি বলে কি যে তোমরা বাড়িতে চলে যাও, আমি ঢাকা যাব। এদিকে তার আবার আমার চাচাতো দেবর একটা মেয়ে নিয়ে ঢাকাতে এসে পড়ছে, এই খবর জানতে পারছে, এখন সে ঢাকাতে আসবে। এখন আমি কার কাছে থাকবো? এরপর আমি আমার বাবার বাড়ি চলে যাই। যাওয়ার পরে মানে সপ্তাহখানে পরে আমাকে একজনে ফোন দিয়ে বলে কি যে তুমি দেশে আছো, তোমার স্বামী বিয়ে করে বউ নিয়ে আসছে। আমার শাশুড়ি অলরেডি সে নিজে দাঁড়াই থেকে তাকে বিয়ে করায়। আমার শাশুড়ি নিজে দাঁড়াই থেকে বিয়ে করে মানে এটা আপনি ছিলেন ওই সময়? আমি তো বাড়িতে মানে আপনার নিজের বাড়িতে, মায়ের বাড়িতে? হ্যাঁ, আমি আমার মায়ের বাড়িতে। ওকে। এখন আমাকে একজন ফোন করে বলে যে ওদেরই বাড়ির এক ভাড়াটিয়া বলে যে ভাবি তুমি দেশে কি করো, তোমার স্বামী দিয়ে বিয়ে করে আর একটা বউ আনছে। এরপরে আমি কথাটা শুনে আমি ছেলেরে বললাম কি তানভীর তোর বাবা তো বাড়িতে, হ্যাঁ তাই তোর বাবা নাকি বিয়া করছে, তোর দাদি বিয়া করাইছে, বউ আনছে। ছেলে বলে কি চলো আমরা যাই বাড়িতে। এই 15 সালে কি রে ভাই। এরপরে বাড়িতে আসছি। এর আগে আমার স্বামী বাংলাদেশে আসছে সেই কথা শুই না আমি বাড়িতে আরো একবার আসছি যে আমার শাশুড়ি আমার স্বামীকে আমার সন্তানের মুখোমুখি হতে দেয় নাই। সে ঘর থেকে যখনই আমরা দরজা নক করছি লুকিং গ্লাস দিয়ে দেখে সে অন্য রুম দিয়ে সরাই দিয়েছে, কয়েছে বউ বাচ্চার সামনে তুই যাবি না, তুই ঘর থেকে বের হয়ে যা। আমরা এক দরজা রুমে ঢুকছি, আর এক দরজা খুলে দিয়ে সে বাইরে বের করে দিয়েছে। তার আগে বিয়ে হয়ে গেছে। এরপর বিয়ে করে বউ আনছে। পরে আমি গেছি আমার ছেলেকে নিয়ে, দুপুরবেলা যাই উঠছি, সে শুক্রবার দিন বউ নিয়ে আসছে। আমি এর পরের দিনই শনিবার দিন যাই আবার বাসায় উঠছি। বাসায় ওঠার পরে ছেলে জিজ্ঞাসা করে আবু ওই মহিলাকে? বলে কে? তোর একটা আন্টি। কয় আন্টি কোথা থেকে আসলো? কেমন আন্টি? বলে কি যে তোর আন্টি। কয় আন্টির পরিচয় তো দিবা, আন্টি কিরকমের আন্টি, কোথাকার আন্টি, কই থেকে আসছে? এখন সে কথা বলে না। এখন আমার ওর দাদি ওইটা বলে কি যে এটা তোর আব্বু বিয়া করছে, তোর আব্বুরে বিয়া করাইছি। ওই সেই মেয়ে নাকি ওর নতুন কোনো বউ? নতুন অন্য কোনো মেয়ে। আচ্ছা। তোর বাপেরে বিয়া করাইছি, আমি বিয়া করাইছি, তোর সমস্যা কি? এবার ও বলে কি যে আমার সমস্যা কি মানে আমার মা থাকতে আমার বাপ আর একটা বিয়ে করবে কেন? কারণ কি? আমার বাপ তো এত বছর ছিল না, এখন বাংলাদেশে আইসা সে পাগলামি কেন করবে? কি কারণ? আমি তো বড় হয়েছি, তার কিছু প্রশ্ন থাকলে সে আমাকে করতে পারে। তো কয় তুই ছেলে মানুষ, তোর দ্বারা কইব কি? একটা পুরুষ মানুষ 5টা বিয়ে করতে পারে, সমস্যা নেই। বলছে বিয়ে করতে পারে, ভালো কথা। আমার মায়ের তো অনুমতি নেবে, আমার মায়ের কাছে সাজেশন নেবে না সে? আমার মা যদি বলে তাহলে সে বিয়ে করবে, তা না হলে সে কিভাবে বিয়ে করে? কত ছেলে মানুষ, তোর কাছে এত কথা বলবো কি? যা তুই প্রসেসর। আমার স্বামীরে ওর বাবারে সে ঘর থেকে বের করে দেয়। কে বের করে দেয়? ওর দাদি। আচ্ছা। এখন আমরা যেহেতু উপস্থিত হয়েছি, এখন একটা ঝামেলা হইতে পারে। হ্যাঁ,
তো ওরে বারবার কাকি তুই যা, আর ও সামনে গিয়ে দাঁড়াইছে, আবু তুমি কোথায় যাও? আমি একটু বাহিরে যাই, কাজ আছে। ঠিক আছে, তোমার বাহিরে কোথায় কাজ, চলো আমি তোমার সাথে যাব। ওর দাদি ওরে টাইনা ধরে, কেন তুই যাবি? ও যাইবো ওর কাজে, তোর সমস্যা কি? তুই কই যাবি? তুই ওই পাশে যাইয়ে ব। এইভাবে করতে করতে মনে করেন এখন ওর বাবারে যখন এক পর্যায়ে ও ঘর থেকে বের হইতে না দেয়, ওই মুহূর্তে আমার মেজ ননদের মেয়ের জামাই, সে গাজীপুরে সমরাস্ত্র কারখানায় চাকরি করে, ওরাও উপস্থিত ছিল ওখানে। তো ওরে রুমের ভিতরে টাইনা নিয়া, এর ভিতরে আমার শাশুড়ি আমার রুমের ভিতরে টাইনা নিয়া আমার আচ্ছা মতো মারছে। এরপরে ওই তার মেয়ের নাতি জামাই ওরে ঘুষিয়েতে ঘুষিয়েতে ওরে বিছানার উপরে বেউস করে ফেলাইছে। এভাবে মারধর করিয়া রুমের ভিতরে তালা মেরে দিয়া তারা থানায় যাইয়ে পুলিশ নিয়ে আসছে। পুলিশ নিয়ে আসছে, কি কি সমস্যা, কি প্রমাণ, কি অবস্থা, কেন পুলিশ? এখন বলে কি যে আমরা এই বউ সাইডে দিছি, এরপরে বউ আইয়া জ্বালাতন করে, আমাদের বউ আইয়া আমাকে ডিস্টার্ব করে। এরপরে এলাকার লোকজনও কিছু কিছু আসছে, আইসা আমারে জিজ্ঞাসা করছে। এরপর আমি বলছি যে কাকা এই ব্যাপার, আমার এরকমের অসুস্থ ছিলাম, আমার দেশে দিয়ে আসছে, আমার শ্বশুর মারা যাওয়ার পরে, আপনারা তো সবই জানেন এলাকার লোক। তো এখন আমি আসছি, আমি আরো 2 বার আসছি, তখনও আমার ঘরে উঠতে দেয় না আমার শাশুড়ি। আমার স্বামী লুকায়ে লুকায়ে গেছে, আমি এইভাবে তারে খুঁজে খুঁজে আনছি, এখন সে আইসা বিয়া করছে। হ্যাঁ, এখন আমার সাথে এরকমের হয়েছে। তোমার সাথে কি কোনো ডিভোর্স হয়েছে? আমি বলছি না কাকা, আমি এরকমের কোনো প্রমাণ, কোনো কাগজ আমি পাই নাই। বলছে কত বছর? আমি বলছি এই যে তানবীরের দাদা মারা যাওয়ার পর থেকে 12 সাল থেকে এই ঘটনা। তো এরপরে এরা জিজ্ঞাসা করছে, পুলিশ জানছে, পুলিশেরা জিজ্ঞাসা করছে যে আপনারা কি ডিভোর্স দিয়েছেন, তাহলে তার কাগজ কই? কাগজ দেন, আপনাদের কাছে কি কাগজ আছে? আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি এরকম কোনো কাগজ পাইছেন? আমি বলছি জি না স্যার, আমার স্বামী যাওয়ার সময় আমাকে এই কথা বইলে গেছে, এরপর আর তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, সে আমাকে কোনো খোঁজ খবর নেয় নাই। এখন আমি আসছি, তারা আমার সাথে এরকম ব্যবহার করতেছে। এরপরে তারা কি একটা কাগজ দেখাইলো, দেখানোর পরে ওই পুলিশরাই বলতেছে যে আপনারা যে ডিভোর্স করছেন, এখানে তো মেয়ের সিগনেচার থাকবে, তারপরে মেয়ের দেনা পাওনা কি আপনারা শোধ করছেন? আমার শাশুড়ি বলে কি যে তারে সাচ্ছি, সে নেয় নাই। এরপরে একজন মুরব্বী আছে, মুরব্বী বলে এটা কি মগের মুল্লুক যে তোমরা তারে বলছো যে সাইডে দেশো হেইতে হয়ে গেছে, তোমরা তারে কাবিনের টাকা সাচ্ছ, কাবিনের টাকা তো তোমাদের সারতে হবে না, তোমরা যদি ডিভোর্স দিয়ে থাকো তাহলে এরা তো সে আইনত ভাবে এমনি পেয়ে যাবে, আইনত ভাবে সে পাবে, সে কাগজে সিগনেচার করুক বা না করুক সেটা আইন কথা বল। এরপরে মনে করেন হেরা ওইভাবে মাইরা টাইরা যায় দক্ষিণখান থানায়, তারা টাকা দিয়ে আসছে যাতে আমি কোনো কেস মামলা কিছু না করতে পারি। হ্যাঁ, তো আমার এই অবস্থায় ওইখানের একজন লোক নিয়ে গেল, আমি তো থানা টানা চিনি না, হেরা নিয়ে গেল বিকাল দিকটা, এই মারামারি তো করছে দুপুর দিকটা। এরপরে ওই পুলিশরাও বললো যে না এটা তো হবে না, ঠিক আছে তুমি যেহেতু এই তোমার ছেলে, আমি বলছি জি স্যার এই আমার ছেলে। হ্যাঁ, বলে যে ছেলে তো যথেষ্ট বড়, ছেলে তো আর ছোট না, ছেলেও তো কিছু বলতে পারে, ঠিক আছে তুমি আইনের আশ্রয় নাও, এই কথা আমারে বললো। এরপরে আমি একজন লোক নিয়ে আমি দক্ষিণখান থানায় গেলাম। দক্ষিণখান থানায় যাওয়ার পরে ঘটনা বললাম যে স্যার এই ঘটনা। তো একজন ওসি কেস লিখতে নিয়ে অর্ধেক লেখছে স্যার ভাইয়া, লেখার পরে তার একটা ফোন আসছে, সে কাগজটা ছিঁড়ে ফালাই দিছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, সে ওই যে লেখছে যতটুকু আমার শিকার অব্দি আমার মুখের জবান, সে ওই কাগজটা ফালাই দিছে। এখন সে আর আমাকে কিছু জিজ্ঞাসাও করে না আর কিছু লেখেও না। এখন আমি অনেক সময় বসে আছি পর আমি যাকে নিয়ে গেছি সে আবার আমার ইশারা দিয়ে ডাকছে, বলছে কি ব্যাপার তুমি কাগজটা এখনো আনতে পারো নাই? আমি বলছি ভাইয়া উনি তো কাগজটা লিখতেছে না, উনি কাগজটা লিখতেছিল, একটা ফোন আসছে, উনি কাগজটা ছিঁড়া ফালাই দিছে, এরপর তো আমাকে কিছু জিজ্ঞাসা করে না, লেখাও না। এরপর ওই লোক গেছে যে এ মহিলার কি খবর, কি অবস্থা, মহিলা কতক্ষণ যাবত আইসা বসে আছে। এরপর ওই দারোগা না ওসি সে বলছে যে এ মহিলার অন্য রুমে পাঠাই দেন, এখানে আমি কিছু করতে পারবো না,
এটা আমি করি না, এই এলাকাটা আমি করি না। এরপরে অন্য রুমে গেলাম, অন্য রুমেও জিজ্ঞাসাবাদ করার পরে আমার নামটা যখন জিজ্ঞাসা করলো, আমি যখন ঠিকানাটা বললাম, সেও অফ হয়ে গেছে, সেও আর কিছু বলে না। এরপরে আমি কই কি ব্যাপার ভাই, আমি কি বসে থাকবো? এরপর কিছুক্ষণ পর আবার ওই লোক, কি ব্যাপার আপনার কাজ হয় নাই? আমি বলছি না, উনি তো কিছু বলে না, উনি তো কিছু করতেছে না। এরপরে ওই লোক জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, কি সমস্যা? বলছে না, এখানে কিছু হবে না, এর কোর্টে যাইতে হবে। তখন ডিসেম্বর মাস, এর কোর্টে যাইতে হবে। তা কোর্টে কিভাবে যাব? কোর্টে কেন? যে এর মীমাংসা হইতে হলে তার কোর্টে যাইতে হবে। কারণ আমার সাথে তো, আমি তো ছেলে নিয়ে গেছি, আমার সাথে তো আর কেউ নাই, আর আমি এখন কোর্টে কিভাবে যাব? এরপরে যাই হোক, এদিকে আমার ছোট ননদের হাজবেন্ড আমার ফোনে ফোনে বলতো যে ভাবি তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও। হ্যাঁ, কিন্তু এটা ছিল তাদের সম্পূর্ণই, আমার ননদের হাজবেন্ড যে আমাকে বলতো, আমি তো ভাবতাম যে হয়তো একটা সংসারের কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না, এটাই স্বাভাবিক, একজন না একজন তো সাথে আছে। তো এর কথা মতো আমি কাজ করতাম, কিন্তু পরে জানতে পারলাম যে এরা সম্পূর্ণ তাদের সাজানো। আচ্ছা। এরপরে মনে করেন এই যে গেলাম, মাইটের খাইয়া আর কিছু করতে পারলাম না। এবার ছেলে নিয়ে দেশে চলে গেলাম। দেশে যাই এভাবে করে ছেলের এসএসসি পাস করাইলাম। এখন ছেলে কলেজে পড়ে, আর আমার স্বামী সেই যে গেছে আর আসে নাই। এখন আর সে বাংলাদেশে আসে নাই, আর এই পর্যন্ত কোনো যোগাযোগও নাই, ছেলেরও কোনো খোঁজ খবর নেয় না। আমি ভাই ছেলেটা নিয়ে অনেক সমস্যা আছে, যে মনে করেন আমার বাবা মা নাই, আমার ভাই বেরাদাররা যার যার সংসার নিয়ে ব্যস্ত, আমি ছেলেটাকে নিয়ে কিভাবে মানুষ করি? আর আমি একটা স্কুলে চাকরি করি, সেখানে সামান্য কিছু বেতন পাই। ডিভোর্স হয়েছে আপনার কবে, কত সালে এটা? তারা বলতেছে যে সেই 12 সাল। এখন আপনি কোনো কাগজপত্র পান নাই? না। আর এত ঝামেলা যে হয়েছে, আমি যে গেছি তারা কোনো কাগজ দেখাইতে পারে নাই। ওই যে কাগজটা দেখাইছে, তারা তো বলছে যে এটা তো ডুপ্লিকেট কাগজ, আপনাদের এখানে তো তার সিগনেচার থাকবে বা তার দেনা পাওনা পরিশোধ করবেন, আর এটা আপনারা সাধবেন কেন? এটা তো আপনারা যদি কত টাকা ছিল দিলমোহর? হ্যাঁ, কত টাকা ছিল? আমার দিলমোহর 1 লাখ টাকা করছিল। আপনি পুলিশ ছাড়া আপনি কোর্টে যাননি কেন? স্যার আমি কোর্টে গেছি, আমি মনে করেন ওই ননদের, আমি তো তখন চিনি না আমি কোথায় যাব। তো ওই ননদের, ছোট ননদের হাজবেন্ড আমাকে বলছে কি যে জজ কোর্ট না। আচ্ছা, আপনার ছেলেকে আমি একটু ফ্লোর দিই। 3 নম্বর, তোমার আম্মা যে বিষয়গুলো এখানে বললো সব তো তুমি জানো? জি। বা তার চেয়ে অনেক বেশি কিছু জানো, হয়তো সময়ের অল্পতার কারণে সে অনেক কম বলছে। তো তুমি কি চাও আগে সেটা আগে বলো আমাকে। তোমার সঙ্গে তোমার বাবার কথা হয়? আমি আমার বাবার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট আমি করতে পারি নাই। আমার বাবাও করে নাই, আমার ফ্যামিলিরাও আমার সাথে করতে দেয় নাই। আচ্ছা, তুমি তোমার বাবার সঙ্গে, তোমার বাবার এখন কি আছে, মানে উনি কি বাংলাদেশে থাকেন নাকি দেশের বাইরে থাকে? আমার বাবা এখন বাহিরে আছে, এটা জানি। আর ওনার যে সেকেন্ড ফ্যামিলি, ওনারা কি বাংলাদেশে? আমার বাবাকে যে সেকেন্ড যে বিয়ে করাইছিল তারা, সেই বউ, আমি যতটা শুনেছি যে সে এখন পর্যন্ত যে ঈদের সময় যে গেছে, ওই যে গতবার ঈদে যে গেছে, এখন পর্যন্ত আসে নাই। এই ঈদে তার নাকি 1 বছর হয়ে গেছে যে যাকে বিয়ে করাইছে আর কি নতুন, উনি যে গেছে। বাট আমি চাই যে আমার বাবা মা যাতে আবার একত্রিত হয়। আমার একজন ফুফা আছে। তুমি তোমার বাবাকে ফেস করেছো বিষয়টা নিয়ে? যে বিষয়টা আমার বাবার সাথে অনেকবার ফেস করার চেষ্টা করছি, বাট আমার ফ্যামিলি কেউই করতে দেয় না আমার সাথে কন্ট্যাক্ট। তোমার বাবা তোমাকে ফেস করে নাই? হ্যাঁ, আমার ফ্যামিলিও করতে দেয় না। আমার বাবা যদি করতে চাইছে, আমার দাদি ফুপি ওনারা কেউই করতে দেয় না। বিশেষ করে আমার একটা ফুফাতো ভাই আছে, ও বিশেষ করে করতে দেয় নাই। আর আমি যতবার বুঝলাম না, তুমি তো বয়স পড়ো, তোমার বয়স কত? আমার বয়স এখন 20 বছর। তুমি বুঝো না বিষয়টা, রিয়েলিটিটা তুমি বুঝো না। তোমার বাবার, আমি সরি টু সে, তোমার বাবা, তারপর আমি তোমার জায়গা থেকে নিশ্চয়ই অনেক রেসপেক্ট আছে। মানে একটা পুরুষের তো মেরুদণ্ড থাকে, আমি এভাবেই বলতে বাধ্য হচ্ছি। মানে গার্ডস কি এত সমস্যা যে ফ্যামিলি যাই বললো, যেহেতু সে নিজে ইনকাম করে, পয়সা রোজগার করে, এটা তো তুমি বুঝো। নিশ্চয়ই সেও চায় না তোমার মাকে লাইফে। এখন এখানে তুমি জোর করে হলো বা যে কোনো কিছু হলেও তো এটা তো সমাধান খুঁজতে পারবা না। এটা কি তুমি তোমার মাকে বোঝাও কখনো? আমি এটা আসলে বুঝাতে, আমার বাবার অনুভূতিটা আমি বুঝি, আমার মাকে সে চায় কিনা না চায়। কি বুঝো এটা? তো তুমি কি বুঝো আমাকে একটু বলো তো। আমি যেটা আমি বুঝি সেটা হচ্ছে আমি আমার বাবাকে যেই কয়েকদিন দেখেছি আমার সামনে, আমার মার সাথে সে কোনোভাবে খারাপ বিহেভ করার চেষ্টা করেনি, বাট তার মাকে যখন দেখেছে সামনে আছে, তখন আমার মার সাথে সে খারাপ ব্যবহার করে গেছে। বাট ওনার মা যখন সরে গেছে, আমার দাদি যখন
আমার মা এবং বাবার চোখের আড়াল হয়েছে, তখন আমার মার সাথে কিন্তু আমার বাবা খুব সুন্দরভাবে এটা কথা চরম বলেছে। অন্যায়, এটা ভয়ানক রকমের অন্যায়। আমরা মাকে অবশ্যই, মা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সেরা উপহার, কিন্তু মা যদি কোনো অন্যায় করেন সংসার নিয়ে, যেটা ওদের ক্ষেত্রে হয়েছে, সেখানে যে মাকে একদম বাধ্যবাধক, মাকে যে কিছু বলা যাবে না, মা যে অন্যায় করছে সেটা বলা যাবে না, এবং এটা বললে যে ধর্মীয়ভাবেই বলি বা অন্য কোনো দিক থেকেও যে একটা বড় ধরনের অপরাধ হয়ে যাবে, তা কিন্তু আসলে না। কারণ যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করেন তাকে প্রপারলি সেটা বলার অধিকার আমাদের ধর্মীয়ভাবেও দেওয়া হয়েছে যে তুমি সেটা অপরাধ করছো এবং সেটা করা অন্যায়। এবং স্ত্রীর অধিকার নিয়ে সে কখনোই দাঁড়াতে পারেনি তার হাজবেন্ডের কাছে বিকজ অফ তার শাশুড়ি। এটা ওনারা যা বললো সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টা তাই। আর দ্বিতীয়ত যেটা বলবো যে যেই লোকটা তা সারা জীবন তার মার কথা শুনে আপনাদেরকে সাপোর্ট করতে পারলো না, সেই লোকটার পিছনে হন্যে হয়ে দৌড়ানো তো কোনো মানে নাই। বরং আপনারা তাকে ক্ষমা করতে পারবেন কিনা এটাই চিন্তা করেন। আপনার তো মেয়েও হতে পারতো বাংলাদেশের সামাজিক কন্টেস্টে। আমি যদি চিন্তা করি ওর বয়স এখন 20 হতো, এবং যদি মেয়ে হতো আপনার জন্য এটা আরো বিপজ্জনক হতো। এটাই আমাদের রিয়েলিটি, বাংলাদেশের সামাজিকতার বাস্তবতায়। বিয়ে দিতে সমস্যা হতো, একটা চাকরি বাকরি নিয়ে দৌড়াদৌড়ি করতে গেলে সমস্যা হতো, বিভিন্ন রকমের সমস্যা হয়, যে নারী কেন্দ্রিক যে যত রকমের সমস্যা আমাদের সমাজে আছে, সেই জায়গাটায় আপনি একদিক থেকে এগিয়ে আছেন। এখন আপনার ছেলেটার পড়াশোনার জন্য যে খরচের দরকার, ও তো নিজেই কিছু না কিছু করে রোজগার করতে পারে, ও সে সামর্থ্য আছে, দেখতে শুনতো মাশাআল্লাহ সুন্দর। সুতরাং এই জায়গা থেকে তো আপনি একদিক থেকে এগিয়ে আছেন। আপনার হাজবেন্ড যদি কোনোদিন এমন হয় সহায় সম্বল সবকিছু হারিয়ে আর কোথাও কোনো জায়গা নাই, সে পাচ্ছে না, আপনাদের ফ্যামিলিতে আসছে, তখন আপনারা হয়তো অনেক বেশি ওয়েল এস্টাবলিশড। এই প্রশ্নের উত্তর নিয়ে অনুষ্ঠানটা শেষ করবো আমি, আর বাকিটা সবটুকু আপনিও বুঝেন, আমাদের লিসনাররাও বুঝে। আপনারা ওয়েল এস্টাবলিশ, আপনার ছেলে একটা ভালো চাকরি করে, হয়তো ভবিষ্যতে, নিশ্চয়ই হবে, ভবিষ্যতে ইনশাল্লাহ হবে, এবং আপনার হাজবেন্ডের যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে, আপনাদের কাছে আসে, আপনারা মেনে নেবেন? জি, আমি মেনে নিব। আমি তার সন্তান। আপনি মানবেন? আপনাকে প্রশ্ন করেছে, আপনি মানবেন? তখন আপনার খাওয়ার কোনো সমস্যা নাই, কষ্টের নাই, আপনার সবকিছু ওয়েল এস্টাবলিশ, আপনার ছেলে লেখাপড়া করে একটা চাকরি বাকরি করছে, আপনার ছেলের যে রেসপেক্ট আছে তার বাবার প্রতি, সেটার জন্য আমার যথেষ্ট রকমের তার প্রতি রেসপেক্ট। কিন্তু আপনি কি পারবেন আপনার হাজবেন্ডকে মেনে নিতে? ধরেন বৃদ্ধ বয়সে তার কোথাও কোনো যাওয়ার জায়গা নাই, তার মাও বেঁচে নাই, তার যে সংসার সে সংসারও নাই, কেউ তাকে জায়গা দিচ্ছে না, আপনার ঘরে আসছে, আপনার কাছে শেল্টার চাচ্ছে, আপনি পাবেন তাকে জায়গা দিতে? একদম ভিতর থেকে যেটা আসবে সেটাই বলবেন, অনেস্ট ওপিনিয়ন। স্যার আমি সেটা বলতে পারি না, হয়তো উনি কনফিউজ এবং উনি পারবে না, কারণ ওনার জায়গা থেকে উনি যতটা কষ্ট পাইছেন, এই কষ্টটা ভয়ানক রকমের কষ্ট। 13 বছর বয়সে বিয়ে হয়েছে একটা ভদ্রমহিলার। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ওনার লেখাপড়া কিন্তু তেমন একটা না, 6-7 পড়া অবস্থায় বিয়ে হয়েছে। এবং আমাদের গ্রামীণ সমাজের জায়গাটা থেকে আমি গল্পটা শুনছিলাম, এরকম অসংখ্য মহিলা আছেন যারা বছরের পর বছর কষ্ট করে যান, বছরের পর বছর হাজব্যান্ডকে কাছে পায় না, এবং মানে ওই যে কথা আছে না, বুকে পাথর বাঁধা, কলিজায় পাথর বেঁধে অপেক্ষা করেন একটা দিনের জন্য, একটা সময়ের জন্য, যারা আসবেন দেশের বাইরে থেকে, 10টা দিন ভালো থাকবেন, ওই সময় আবার ওই বছরের পর বছর অপেক্ষা করবে। এই ভদ্র মহিলা না পেয়েছে স্বামী, না পেয়েছে সংসার, এবং জীবনে যেই দায়িত্বটা পেয়েছে সন্তান মানুষ করতে গিয়ে, সেটাও তিনি যথেষ্ট কষ্ট দুঃখ করে সন্তানকে মানুষ করার চেষ্টা করেছেন। সন্তান মাশাআল্লাহ এখন বড় হয়েছে, সে হয়তো নিজের পথ দেখতে পারবে, কিন্তু সবচেয়ে দুঃখজনক হবে এই সন্তান যদি তার মাকে যদি ভবিষ্যতে ঠিক মতো টেক কেয়ার না করে। আপনি আমাকে এটা বলেন তো, আরেকটা প্রশ্ন আপনাকে করি, আপনার সন্তান যদি এরকম একটা বিয়ে করে, যে সে বিয়ে করার পরে সে বায়াসড হয়ে গেল তার স্ত্রীর প্রতি, এবং তার স্ত্রী চাচ্ছে আপনার কাছ থেকে তাকে দূরে সরাইতে, এবং সে দূরেই সরাই নিয়ে গেল, আপনার ফিলটা কি হবে? ভয়ানক হবে, আমি জানি, কিন্তু আপনি যদি তার ওয়াইফকে সহ্য করতে না পারেন, আপনি কি আপনার সন্তানকে তার ওয়াইফের কাছ থেকে সরাবেন? না স্যার।